সকলকে নমস্কার। সাইবার পুলিশ স্টেশন কলকাতা পুলিশের পক্ষ থেকে আমি কুন্তল সিদ্ধার্থ আবার আপনাদের সঙ্গে ফেসবুক লাইভে। আমাদের মা দরজায় কড়া নাড়ছেন। শারদীয়ার আমেজে আমরা সকলেই আমোদিত। আমরা ম্যাক্সিমাম লোকই আমরা ব্যস্ত পূজা শপিংয়ে বা কেউ কেউ তাদের পাড়ার পূজার শেষ পর্বের প্রস্তুতিতে তারা ব্যস্ত। চারিদিকে ভীষণ খুশির আমেজ। এই সময় এই সাইবার ক্রাইম, সাইবার ক্রিমিনাল এইসব কথা শুনতে খুব একটা কারণই ভালো লাগবে না, বা আমাদেরও বলতে, কিন্তু কিছু করার নেই, নিরুপায়। কারণ সাইবার ক্রিমিনালরা সব সময় তারা মানে আমাদেরকে তাদের শিকার বানানোর জন্য তারা একদম ওত পেতে বসে আছে। সেই জন্য আপনাদের সঙ্গে আবার আমরা কিছু কিছু প্রসঙ্গ আমরা অবতারণা করব, যাতে আমরা এই শারদীয়ার সমস্ত সবকিছু আমরা খুব ভালোভাবে উপভোগ করতে পারি, যাতে করে সাইবার ক্রিমিনালরা আমাদেরকে তাদের শিকার না বানাতে পারেন। আমরা সকলেই এখন দেখছি প্রচুর জায়গাতে সাইবার ক্রাইম এবং সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হচ্ছে। প্রচুর সরকারের বিভিন্ন দপ্তর থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষকে সচেতন করার প্রচেষ্টা ভীষণভাবে চলছে, কিন্তু কাজ হচ্ছে, কিন্তু আমরা যেন দেখছি কোথাও না কোথাও যেন ফাঁক থেকে যাচ্ছে। আমরা শুনছি না, আমরা সবকিছু বুঝেও বুঝছি না। আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের এখন আইডেন্টিটি, একটা আমাদের বাস্তব জগৎ, মানে আমাদের ফিজিক্যাল আইডেন্টিটি, আর একটা হচ্ছে আমাদের ভার্চুয়াল জগৎ, বা আমাদের এই যে কি বলবো অপার্থিব একটা জগৎ। ভার্চুয়াল জগতে আমরা এখন আমাদের প্রত্যেকটা মানুষেরই এখন আমাদের দুটো করে আইডেন্টিটি আছে। প্রত্যেকে আমরা মোবাইল ফোন ইউজ করছি, স্মার্টফোন ইউজ করছি, ল্যাপটপ, ডেস্কটপ ইউজ করছি, কারণ ইন্টারনেট মানে একটা আন্তর্জাল, ইন্টারনেট ছাড়া আমরা কোনোভাবেই জীবন ধারণ করতে পারবো না। কিন্তু আমরা যেন কোথাতেও যখন আমরা ইন্টারনেটে ব্যবহার করছি, আমরা যেন কিছু কিছু ক্ষেত্রে আমরা যেন সেই ইন্টারনেট সাইবার হাইজিন বা সাইবার এথিক্স আমরা মেনটেন করছি না। প্রত্যেকের প্রাত্যহিক জীবনে বা এই ফিজিক্যাল লাইফে কিন্তু আমাদের একটা এথিক্স মেনটেন করি, বা একটা হাইজিন মেনটেন করি, বা কিছু সিকিউরিটি অ্যাসপেক্ট আমরা মেনটেন করি। সেরকমই আমরা কিন্তু আমাদের এই ইন্টারনেটে আমরা যখন আমাদের ডিজিটাল দুনিয়াতে কিন্তু আমরা আমাদের এই জিনিসগুলি মেনটেন করতে হবে। আমি যে কথাগুলো বলবো হয়তো আপনারা অনেকেই জিনিসগুলো জানেন, বাট আমি আপনাদের চেষ্টা করছি আপনাদেরকে একবার সেই কথাগুলোকে আরেকবার মনে করিয়ে দেবো। আমরা প্রতিদিন সাইবার পুলিশ স্টেশনে চাকরি করতে গিয়ে আমরা দেখছি প্রতিনিয়ত প্রচুর কমপ্লেন আসছে, বিভিন্ন ধরনের কমপ্লেন, চিটিং, যার মধ্যে অনলাইন চিটিং আছে, অনলাইন সোশ্যাল মিডিয়া হ্যারাসমেন্ট আছে, তারপরে অনলাইন মানে ইনসাল অফ দ্য মডেস্টি থ্রু অনলাইন আছে। কিন্তু যখন আমরা এই ক্রাইমগুলো যখন আমরা অ্যানালিসিস করছি, আমরা দেখছি আমরা যেন নিজেদেরকে যারা আমরা সাইবার ক্রাইমের ভিকটিম হচ্ছে, আমরা যেন নিজেদেরকে মানে তাদের সামনে আমাদেরকে একদম মানে আমাদের এই ফাঁক ফকরগুলো তাদের সামনে ক্রিমিনাল থাকে, আমরা সাইবার ক্রিমিনাল থাকে আমরা তুলে ধরছি। আমরা কখনোই ভাবছি না যে আমরা কোনো ডেটা সবকিছু শুধু ডেটা শেয়ার থাকে। আমরা কখনোই ভাবছি না যে ডেটা শেয়ার আমরা কোন ডেটা কার সঙ্গে শেয়ার করছি। একটা ফোন কল এলো, সেই ফোন কলের মাধ্যমে অপর প্রান্ত থেকে যেই বলুন আমরা তাকে সহজেই বিশ্বাস করছি। গুগলকে আমরা ভাবছি সব থেকে বিশ্বাসী একটা জিনিস। অপরপক্ষ ফেসবুকে কোনো আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে ভাবছি সে সত্যিকারের ফ্রেন্ড। আমরা অনলাইনে যে কোনো সাইটে কেনাকাটা করছি, আমরা কিন্তু করতে গিয়ে ভীষণভাবে করছি। আমরা অবশ্যই আমরা অনলাইন প্ল্যাটফর্ম আমাদের ইউজ করতে হবে, বাট একটু কশাসলি, একটু কিছু সাইবার হাইজিন এবং সাইবার একটু মানে কি বলবো আমাদের একটু সচেতন থাকতে হবে। কারণ দেখুন, একটা রাস্তায় যখন গাড়ি চালাতে গেলে হাইওয়েতে আপনাকে কিছু ট্রাফিক রুলস এন্ড রেগুলেশন মেনটেন করতে হয়। ঠিক সেইভাবে এটা হচ্ছে একটা ট্রাফিক হাইওয়ে। সেইখানেও যখন আপনি কানেক্টেড হবেন, আপনাকে ইউ হ্যাভ টু মেনটেন সাম রুলস এন্ড রেগুলেশন। আমরা প্রচুর ধরনের যে কমপ্লেনগুলো পাই, আমরা একটু আলোচনা করি কী ধরনের কমপ্লেন পাচ্ছি। হ্যাকিং সবাই জানেন। হ্যাকিং সম্পর্কে নতুন করে আপনাদেরকে বলার কিছু নেই। হ্যাকিং আপনার কি হতে পারে? ফেসবুক আইডি হ্যাক হতে পারে, আপনার মেল আইডি হ্যাক হতে পারে, আপনার ইন্টারনেট ব্যাংকিং সাইট হ্যাক হতে পারে। এই হ্যাকিং এর ক্ষেত্রে পুরোটাই কিন্তু সবসময় টেকনিক্যালি হ্যাক হচ্ছে তার কিন্তু কোনো মনে নেই। যারা হ্যাকার্স বা যারা সাইবার ক্রিমিনাল, তারা খুব ভালো আমাদের সঙ্গে সাইকোলজিক্যালি তারা খুব প্লে করে। তারা সবসময় আমাদেরকে একটা সাইকোলজিক্যালি তারা কিন্তু আমাদেরকে একটা প্রচন্ড গ্র্যাব করার চেষ্টা করে।
এবং আমরা খুব সহজেই তাদের সেই ফাঁদে পাই। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিই, এই যে আমার পরবর্তীকালে যিনি বক্তা আছেন ও অফিসার ইনচার্জ অ্যান্টি ব্যাংকর ডিপার্টমেন্ট, তিনি আপনাদেরকে ওটিপি শেয়ার সংক্রান্ত বিষয়গুলো আরও গভীর আলোচনা করবেন। আমি সেটাতে যাচ্ছি না, আমি পিওরলি সাইবার ক্রাইম বিষয়গুলো আপনাদের সঙ্গে আলোচনা করতে চাইছি। যেমন দেখুন, আমাদের প্রত্যেকেরই ফেসবুক আছে। ফেসবুক আমরা এখন প্রায় ধরুন 2.5 বিলিয়ন করে ইউজার কিন্তু ফেসবুকে আছে। আমরা সকলেই আমাদের প্রত্যেকের একটা বা দুটো করে ফেসবুক অ্যাকাউন্ট আছে। আপনারা জানেন শুধুমাত্র এই যে 2.5 বিলিয়ন অ্যাকাউন্ট, এই 5 বিলিয়ন অ্যাকাউন্টের মধ্যে সবকটা অ্যাকাউন্টই যে ঠিকঠাক মানুষের তা কিন্তু নয়। আমরা ফেসবুকে যখন আমরা কোনো কিছু পোস্ট করছি, আমরা ফেসবুক কিন্তু আমাদেরকে ভীষণ ভালো ভালো অপশন দিয়ে রেখেছে কাস্টমাইজ, আমার অ্যাকাউন্টকে কাস্টমাইজ করার জন্য। আমি কখনই সেটিংসে গিয়ে খুব সহজ পদ্ধতিতে ফেসবুকের সেটিংসে গিয়ে আপনি কাস্টমাইজ করতে পারবেন যে আপনার কোন তথ্য কে দেখতে পাবে, আপনার কোন ডেটা কে দেখতে পাবে, আপনার আপলোড হওয়া জিনিস কে দেখতে পাবে। বাট আমরা সেগুলো একদম করি না। আমরা যা যা আমাদের জীবনে হতে হয় প্রতিটা জিনিসে আমরা ফেসবুক আপলোড করার জন্য একটা উদ্গ্রীব থাকি। আমি কথাটা আমি বললাম লিটারালি আমরা উদ্গ্রীব থাকি। সব থেকে খারাপ প্রবণতা আমরা দেখেছি আমাদের সাইবার ক্রাইমে চাকরি করতে গিয়ে, কোনো কারোর যদি কোনো ছেলে মেয়ে কোনো ভালো স্কুলে পড়ে, সেই স্কুলের নাম দিয়ে সেই স্কুলের ছেলে বা মেয়েটি কোন গাড়িতে করে যাচ্ছে সেটার ছবি আপলোড করে দিচ্ছে। তিনি কোনো কিছু চাকরি করেন, তার পদমর্যাদা কি, তিনি কোথায় কোথায় বেড়াতে যাচ্ছেন, সবই তিনি কিন্তু আপলোড করে দিচ্ছেন। এর ফল কিন্তু মারাত্মক। মানে আপনি নিজের অজান্তে আপনি কিন্তু আপনার যারা সবাই তো আপনার বন্ধু বান্ধব মানে নেই, আপনি আমার সম্পর্কে সমস্ত তথ্য আপনি সবার হাতে তুলে দিচ্ছেন। আপনাদের একটা ছোট্ট গল্প বলি, ছোট্ট সুন্দর একটা বেশ কিছুদিন আগে একটা কমপ্লেন হয়েছিল। এক ভদ্রমহিলা কমপ্লেন করলেন যে তাকে একটা ছেলে তার সঙ্গে ভদ্রমহিলা কি বলবেন, একজন ছাত্রী কলকাতার নামী কলেজ ছাত্রী, তিনি আমাদের আগে কমপ্লেন করলেন তাকে একজন ব্যাঙ্গালোর থেকে একজন ফেসবুক বন্ধু তাকে ভীষণ ডিস্টার্ব করেছে। এমন অবস্থা হয়েছে মেয়েটি প্রায় সুইসাইড অ্যাটেম্প করতে যাচ্ছিল। ঘটনাটা কি হলো, মেয়েকে একটি কলেজে পড়তো, একটি ফেসবুক থেকে একটি ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। মেয়েটি ফ্রেন্ড রিকোয়েস্ট, সেই যে ফেসবুক থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, সেই যে ফ্রেন্ড রিকোয়েস্ট যে সেন্ডার, সে নিজেকে পরিচয় দেয় একটা বড় কোম্পানি ইঞ্জিনিয়ার হিসেবে। তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়, দিন 15 পরে তাদের মধ্যে কথাবার্তা ভীষণভাবে এগোয়, তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। তার কিছুদিন পরে এই সম্পর্ক বলতে ভালো বন্ধুটা গড়ে ওঠে। তার কিছুদিন কিছুদিন পরে ছেলেটি কিছুদিন পরে মেয়েটিকে অশ্রাব্য এবং অশ্লীল প্রস্তাব পাঠাতে শুরু করে। ন্যাচারালি মেয়েটি সেই প্রস্তাবে ঝাড়া না দেওয়ায় তখন ছেলেটি তখন মেয়েটিকে শুরু করে স্টকিং করা। কি করে স্টকিং করে প্রশ্ন জানি, কারণ কি হয়েছে, মেয়েটি কি করেছে, যে ছাত্রটি কি করেছে, সরল বিশ্বাস করে মেয়েটির বাবা কোথায় চাকরি করে, মেয়েটির ভাই কোন স্কুলে পড়ে, মেয়েটি কোন কলেজে পড়ে, কোন টিচারের কাছে পড়তে, সমস্ত ছেলের সঙ্গে চ্যাটে সে সমস্ত শেয়ার করে দিয়েছে। এবারে দেখুন, আপনার সব তথ্য যদি কোনো থার্ড পার্টির কাছে থাকে, তার তো আপনার কাছে পৌঁছানো অনেক সোজা। হাউদার সেটি এমন কাজ করেছিল, মেয়েটির বাড়ির সামনে চলে এসে মেয়েটিকে ভীষণ ডিস্টার্ব করতো। মেয়েটি যেখানে পড়তে যেত সেখানেও ডিস্টার্ব করতো ব্যাঙ্গালোরের একটি ছেলে। সেটি পরবর্তীকালে যখন মেয়েটি আমাদেরকে কমপ্লেন করে, আমরা দেখতে পাই সেটি কিন্তু একটি গ্যারেজে কাজ করতো। এরকম প্রচুর ঘটনা ঘটছে। ফেক প্রোফাইল হচ্ছে প্রচুর। ফেক প্রোফাইল আপনারা বলতে পারেন, ফেক প্রোফাইল যদি আমার নামে কেউ করে আমি কি করব? ডেফিনেটলি আপনার নামে যদি ফেক প্রোফাইল করে আপনি কি করতে পারেন। কিন্তু ফেক প্রোফাইল যখন করছে, আমার ছবিটা পাচ্ছে কোথা থেকে? আমার ছবি কিন্তু পাচ্ছে, বিভিন্ন ছবি কিন্তু পাচ্ছে আমার ফেসবুক প্রোফাইল থেকে, ছবিগুলো ডাউনলোড করে সেখান থেকে ফেক প্রোফাইল রিসেন্টলি আমরা খুব কমপ্লেন পাচ্ছিলাম, প্রচুর পরিমাণে পুলিশ আধিকারিক অথবা বিভিন্ন সরকারি আধিকারিকদের নামে ফেক প্রোফাইল করা হচ্ছিল, করে তাদের বিভিন্ন যারা ফ্রেন্ড লিস্টে ছিল তাদের কাছে রিকোয়েস্ট পাঠানো হচ্ছে যে আমি একটা প্রবলেমে আছি, আপনারা আমাকে টাকা পাঠান। প্রচুর পরিমাণে এই কমপ্লেনগুলো আমরা পাচ্ছিলাম। রিসেন্ট আরেকটা কমপ্লেন কি পাচ্ছি, হোয়াটসঅ্যাপের মাধ্যমে। খুব দেখুন, এটা বিশেষ এই ছেলেরা খুব ভিকটিম হচ্ছে। হোয়াটসঅ্যাপে কি করছে, তাদেরকে হোয়াটসঅ্যাপে একটি সুন্দরী মহিলার মুখযুক্ত ডিপি ওয়ালা হোয়াটসঅ্যাপ থেকে তাদেরকে হাই হ্যালো এরকম ভাবে তাদেরকে পাঠানো হচ্ছে। পাঠানোর পরে এরকম বিভিন্ন অ্যালিউরিং কথাবার্তা বলার পরে, এবং আমরা যে সকল পুরুষ বা যে সকল ছেলেরা এই ধরনের অ্যালিউরিং কথাবার্তায় যারা ইনডিউসড হচ্ছে, তারা কিন্তু তাদের সঙ্গে যেই একটু বন্ধুত্ব গড়ে উঠলে সঙ্গে সঙ্গে ওদিকের মেয়েটি তার একটা তাকে নিজের একটা অশ্লীল ছবি তাকে পাঠিয়ে বলছে, তোমার একটা এরকম কোনো হাফ ন্যাকেড বা ন্যাকেড ছবি আমাকে পাঠাও,
যখন এই ছেলেটি সেই ছবিটা পাঠাচ্ছে বা তার সঙ্গে ভিডিও চ্যাট করছে অশ্লীলভাবে, তখনই সেই কি করছে তারা সেইগুলি স্ক্রিনশট নিয়ে এইবার শুরু করছে ব্ল্যাকমেলিং। আমাদেরকে প্রশ্ন একটাই, আমাদের কিন্তু ভাবতে হবে যে যখনই আমি সুন্দরী কোনো মেয়ে তার ডিপিওয়ালা ছবি থেকে আমার কাছে হোয়াটসঅ্যাপে এরকম কোনো রিকোয়েস্ট এলো বা কোনো এরকম হাই হ্যালো করলো আমি, বা আমার কাছে ভিডিও কল করলো, আমি কি সেই ভিডিও কলে সাড়া দেবো? এটা কিন্তু আমাদের সকলকে ভাবতে হবে। কেউ ফেসবুকে আমার সঙ্গে চ্যাট করছে, আমার ভাবতে হবে যে আমি কার সঙ্গে চ্যাট করছি। আমাকে হোয়াটসঅ্যাপে যে কেউ ভিডিও কল করতে চাইছে, আমি তার সঙ্গে ভিডিও কল আমি ধরবো? আমাকে ভাবতে হবে। আমরা সেগুলো ভাবছি না, আমরা খুব সহজেই ইনডিউসড হয়ে পড়ছি এবং সহজেই সাইবার ক্রিমিনালদের শিকার হয়ে পড়ছি। OLX প্ল্যাটফর্ম সম্পর্কে আপনারা সকলেই জানেন। OLX এর মধ্যে এরকম প্রচুর মার্কেট প্লেস আছে, প্রচুর অনলাইন মার্কেট প্লেস আছে। আমরা OLX এ কি করি, আমি জাস্ট OLX এর নাম নিচ্ছি, কারণ হচ্ছে OLX টা খুব পুকুরের একটা অনলাইন মার্কেট প্লেস। আমরা OLX এ কি করি, আমরা ধরুন কোনো জিনিসপত্র যদি আমরা কোথাও বেচতে চাই, আমরা OLX এ সেটা সম্পর্কে আমরা তথ্য দিই এবং সেখানে আমরা আমাদের নাম, ফোন নাম্বার সবকিছু দিই। অথবা যদি আমরা কোনো কিনতে গেছি OLX এ আমরা সেখানে খোঁজ শুরু করি। রিসেন্টলি কি হচ্ছে, আমাদের ছেলেদের কাছে ধরুন একটা রয়্যাল এনফিল্ড বাইক, ভালো ক্যামেরা, ভালো মোবাইল ফোন, অত্যন্ত লোভনীয় একটা, আমাদের খুব অনেক ছেলেদের কাছে এটা খুব অত্যন্ত একটা লোভনীয় একটা জিনিস। কি করছে যারা ফ্রডস্টার, তারা কি করছে, খুব ভালো একটা রয়্যাল এনফিল্ড বা ভালো কোনো বাইক বা ভালো কোনো মোবাইল ফোন বা ভালো কোনো ক্যামেরা খুব সুন্দর করে তাকে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে OLX এরকম অনলাইন মার্কেট প্ল্যাটফর্মে। এরকম দিয়ে বলছি যে নিজেকে পরিচয় দিচ্ছে আমি একজন আর্মি অফিসার, আমি আমি এখান থেকে আমি কলকাতায় পোস্টিং ছিলাম, আমার এখান থেকে ট্রান্সফার হয়ে গেছে, কিন্তু আমি এগুলো বিক্রি করতে চাই, বা আমি কলকাতা ট্রান্সফার হয়ে এসেছি, আমি কলকাতায় এমনি ফ্ল্যাট কিনতে চাই বা এরকম জিনিসগুলো কিনতে চাই। এরকম আপনাকে যেই বললো, আপনি ভাবলেন আরে বাবা, আমি সঙ্গে সঙ্গে অ্যাডভার্টাইজমেন্ট দিলাম, সঙ্গে সঙ্গে আমার কাছে এরকম রেসপন্স চলে এলো। আপনার সঙ্গে নেগোসিয়েশন শুরু করার পরে এবারে ও আপনাকে পে করবে, বা আপনাকে পে করবে কিসে, গুগল পে বা পেটিএম এরকম ধরনের এতেও পে করবে। ও দেখবেন কখনো ব্যাংক ট্রান্সফার করবে না, বা এরকম ও সবসময় অনলাইন ওয়ার্ল্ডের মাধ্যমে ও ট্রান্সফার করতে চাইবে। যখনই আপনি অনলাইন ট্রান্সফার করবেন, তখনই আপনার কাছে বলবে আপনাকে আমি 10 টাকা পাঠালাম, দেখুন আপনি এইটা দিন। আপনাকে এমনভাবে অ্যালিউর করবে যে অ্যালিউরমেন্টের জন্য দেখবেন আপনার সমস্ত তথ্য ওর কাছে চলে গেল এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু পুরো ফাঁকা হয়ে যাবে। আমি বলছি না যে আপনি OLX বা এরকম অনলাইন মার্কেট প্লেসে কেনাকাটা করবেন না, বাট আমাদের বক্তব্য, যখনই আপনাকে এরকম কোনো কারোর সঙ্গে যখন এরকম কোনো কেনাকাটা করবেন বা কোনো নেগোসিয়েশন করবেন, সবসময় চেষ্টা করবেন আপনি প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে তাকে টাকা দেওয়ার, অনলাইন ব্যাংক ট্রান্সফার করার, অথবা যদি কোনো প্রোডাক্ট আপনি কিনতে চান বা প্রোডাক্ট যদি বিক্রি করতে চান, আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আগে তার টাকাটা ট্রান্সফার হোক, দেন আপনি তাকে, বা কখনো আপনার গুগল বা আপনার পেটিএম বা এরকম কোনো অনলাইন অ্যাকাউন্টে আপনার ট্রান্সফার হোক, আপনার অ্যাকাউন্টে রিফ্লেক্ট হোক, দেন আপনি সেটাকে আপনার প্রোডাক্টটা ডিসপ্যাচ করুন। একটু আমরা ধীরে চলি না। আমরা কেন এত তাড়াতাড়ি সবকিছু, আমরা সবকিছু খুব তাড়াতাড়ি আমরা করতে চাইছি আজকাল। আমাদের হাতের কাছে আছে গুগলে আমরা কি করি, ধরুন আপনি একটা কোনো প্রোডাক্ট কিনলেন, ধরুন আপনি একটা অ্যাকোয়াগার্ড কিনলেন, অ্যাকোয়াগার্ডে একটা ওয়াটার পিউরিফায়ার কিনলেন, বা কোন আপনি কুশিনার চিমনি বা হিন্দুরে আপনি চিমনি কিনলেন, যখন তোমার সাথে খারাপ হতেই পারে, আমরা কি করছি, সেই কুশিনা বা হিন্দুয়ার বা অ্যাকোয়াগার্ডের অরিজিনাল ওয়েবসাইটে না গেলে আমরা তখন কি করি, কাস্টমার কেয়ারে আমরা যোগাযোগ করব। কিন্তু আমাদের ব্যাক প্র্যাকটিসটা কি, আমরা সময় বাঁচানোর জন্য বা আমরা শর্টকাটের জন্য আমরা সবসময় কিন্তু চেষ্টা করছি গুগলে গিয়ে লিখছি কাস্টমার কেয়ার নাম্বার অফ দ্য কুচিনা, বা কাস্টমার কেয়ার নাম্বার অফ দ্য হিন্দুয়ার, বা কাস্টমার কেয়ার নাম্বার অফ দ্য অ্যাকোয়াগার্ড। আমরা কখনো এই সাইটগুলো অরিজিনাল সাইটে, এই যে কোম্পানির অরিজিনাল সাইটে যাচ্ছি না। অরিজিনাল সাইটে গেলে কিন্তু আপনি দেখবেন সেখানে কন্ট্যাক্ট আস বলে প্রতিটা সাইটেই কিন্তু একটা করে এরকম থাকে, কন্ট্যাক্ট আস থাকবেই। কন্ট্যাক্ট আসে আপনি কিন্তু তাদের পুরো ডিটেল আপনি পাবেন। কিন্তু আমরা সময় বাঁচানোর জন্য এবং শর্টকাট মেথডের জন্য আমরা কিন্তু কি করছি, আমরা একদমই ওই গুগলের মাধ্যমে। এবারে গুগলে প্রশ্ন, তাহলে গুগলে কি সব ঠিক খারাপ থাকে? একদম নয়। খারাপটা কি করছি, আমরা ঠিক করে ব্যবহার করতে পারছি না। আমার জন্য তো কোনো কোম্পানি তার ওয়েবসাইট তৈরি করে রেখেছে, আমি সেখানে কেন যাব না? এবারে ক্রিমিনালরা কি করছে, ক্রিমিনালরা তারা এই একটা তাদের নিজস্ব ফোন নাম্বার, ল্যান্ড ফোন নাম্বার বা যে কোনো একটা ফোন নাম্বার
বিভিন্ন টেকনিকের মাধ্যমে এমনভাবে অনলাইনে তারা আপলোড করছে, যখনই আপনি কোনো জিনিসের আপনি কাস্টমার কেয়ার নাম্বার যে কোনো কোম্পানির নাম ধরেই আপনি বলবেন না কেন, তাদের নাম্বারটা আগে চলে আসছে গুগলে। আপনি যখনই তাকে ফোন করবেন, হ্যাঁ আমি তো এখান থেকে বলছি, সে তখন আপনার কাছ থেকেই কিন্তু ইনফরমেশন নেবে এবং আপনার সেই তখন কিন্তু আপনার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমাদের কাছে প্রশ্ন যে আপনারা কখন আপনাদের কাছে এটাই বক্তব্য যে আপনারা যদি কখনো এরকম কোনো কাস্টমার কেয়ার রিলেটেড কোনো প্রবলেমের সম্মুখীন হন, আপনারা অবশ্যই সেই পার্টিকুলার সেই কনসার্ন কোম্পানির ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে কন্ট্যাক্ট আজ থেকে রাখলে আপনারা মোবাইল নাম্বার বা আপনার ফোন নাম্বার বা কাস্টমার কেয়ার নাম্বার আপনারা সেগুলো খোঁজ করে কথা বলুন। আপনারা অনেকেই আমাকে বলেছেন, দেখুন ওই কোম্পানির কাস্টমার কেয়ার নাম্বারে যখন আমি ফোন করি বলে 1 টিপুন, তারপরে 2 টিপুন, 3 টিপুন, কিন্তু কিছু করার নেই। আপনাকে ঠিকঠাক সার্ভিস পেতে গেলে আপনাকে এই প্রসেসগুলোর মাধ্যমে দিয়ে যেতে হবেই। অনেকেই আমরা ইন্টারনেট ব্যাংকিং সার্ভিস ইউজ করি, আমরা এখানেও সেই ভুলটা করি। শর্টকাট মেথডের মাধ্যমে আমরা ধরুন আমার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আমার অনলাইন ব্যাংকিং আমার সার্ভিসটা আছে, আমার SBI-তে আমার আছে, আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পুরো সাইটটা মনে রাখছি না। আমি কি করছি, আমি গুগলে টাইপ করছি SBI অনলাইন, আমি বলছি না এখানে আপনার অরিজিনাল পেজটা আসবে, কিন্তু এখানে কিন্তু আপনার ফেক এবং হ্যাকারের তৈরি সাইটটা আসার সম্ভাবনা আছে। প্রচুর পরিমাণে এরকম ধরনের যে কোনো ব্যাংকের প্রচুর পরিমাণে ফিশিং সাইট কিন্তু অনলাইনে ঘোরাফেরা করছে, প্রচুর পরিমাণে অনলাইনে ঘোরাফেরা করছে। আমাদের সাপোজ আপনি ধরুন, আপনি কি হয় গুগলে মানুষ কিভাবে ঠকে দেখুন, ধরুন গুগলে আপনি টাইপ করলেন অনলাইন SBI, প্রথম অনলাইন SBI হলো, কোনো সাইটটা খুললো না। দ্বিতীয় আমরা কি করি, দ্বিতীয় বা তৃতীয় পরবর্তী ক্রম পর্যায়ে আমরা যাই, দ্বিতীয় সাইটটা যখন আমি ক্লিক করলাম তখন প্রবাবলি হতে পারে সেই সাইটটা SBI সাইট নয়। আমরা কিন্তু কখনো সেটা খুঁটিয়েও দেখি না অরিজিনাল SBI সাইট কিনা। প্রশ্ন তাহলে আমরা SBI বা যে কোনো কোম্পানির অরিজিনাল সাইট আমরা কি করে বুঝবো? সবসময় আমরা খেয়াল রাখবো URL-টা। হোয়াট ইজ URL? দেখবেন যখনই আপনি কোনো সাইট খুলবেন, সাইটের একদম উপরে দেখবেন একটা সাদা রঙের লম্বা বার থাকে, সেটাকে বলে অ্যাড্রেস বার। সেই আমাদের কি বাস্তব জগতে আমার একটা স্পেসিফিক আইডেন্টিটি আছে, আমার নামেই, আমার বাবার নামেই, আমার ডেট অফ বার্থেই, আমি এই কলকাতা পুলিশে এখানে চাকরি করি, ইট ইজ মাই ফিজিক্যাল আইডেন্টিটি। তেমনি ওয়েবসাইটে ইন্টারনেটে প্রতিটা জিনিস আইডেন্টিটি এস্টাবলিশড হয় তার এই URL অথবা IP অ্যাড্রেস দিয়ে। আপনি যে কোনো আপনার ফেসবুকটা খুলে দেখবেন, ফেসবুক যখন আপনি খুলবেন দেখবেন সেই উপরে সাদা অ্যাড্রেস বারে একটা URL আছে, www.https://www.facebook.com/ বলে একটা এরকম ধরনের একটা URL আসে। তেমনি যখন আপনি কোনো ট্রাস্টেড সাইট বা কোনো ফাইন্যান্সিয়াল সাইটের যখন ওয়েবসাইট খুলবেন দেখবেন সেখানে থাকে HTTPS দিয়ে শুরু হয়, নট HTTP। যখনই কোনো সাইট দেখবেন HTTPS দিয়ে শুরু হচ্ছে না, আপনি প্রথমেই সতর্ক হয়ে যাবেন। আর দেখবেন সেই সাইটের পাশে দেখবেন একটা লক সাইন থাকে, একটা তালার মতো সাইন থাকে। সাইনটা আপনি ক্লিক করলে দেখবেন যে এই সাইনটাকে ভেরিফাই করা হয়েছে, ভেরিফাই করেছে কোনো রকম কোনো, যদি আপনার কোনো সন্দেহ আপনি প্লিজ ক্লিক অন দ্য পার্টিকুলার ওই যে প্যাডলক সাইনটাতে। যদি এই ধরনের কোনো সাইন, এই প্যাডলক সাইন এবং যদি HTTPS কোনো সাইটে না থাকে, আমি আপনাদেরকে বলবো, আমরা আপনাদেরকে অনুরোধ করব দয়া করে আপনারা সেই ধরনের সাইট থেকে কখনো কোনো ট্রানজাকশন করবেন না। আরেকটা আমরা অনেক ক্ষেত্রে আমরা একটা বাজে প্রবণতা আমাদের মধ্যে দেখতে পাই, আমরা পাবলিক ওয়াইফাই ইউজ করে আমরা ট্রানজাকশন করি অনেক ক্ষেত্রেই। আপনাদেরকে স্বনির্বন্ধ আমরা অনুরোধ করি, কখন আপনি পাবলিক ওয়াইফাই ইউজ করে আপনি গুগলে যে কোনো কিছু সার্চ করুন না, আপনি পড়াশোনা করুন বা যে কোনো সার্চ করুন, কোনো প্রবলেম নেই। বাট যখনই আপনার কোনো রকম কোনো ক্রেডেনশিয়াল সেখানে দিতে হবে, আমরা সকলের কাছে অনুরোধ করব কোনো রকম কোনো পাবলিক ওয়াইফাই আপনারা ইউজ করবেন না। চেষ্টা করবেন আপনার নিজস্ব নেটওয়ার্ক ইউজ করার জন্য। বাড়িতে অনেকে, এই বলতে আমরা একটা প্রসঙ্গের আমি অবতারণা করি, বাড়িতে অনেকে আমরা ওয়াইফাই ইউজ করি। আপনারা মনে করে বলুন তো, আপনার বাড়ির ওয়াইফাই পাসওয়ার্ডটা লাস্ট কবে চেঞ্জ করেছেন? বা অনেকে হয়তো ওয়াইফাইটা যারা যখন সেট করেছিল, যখন ইনস্টল করেছিল, সেই যে অ্যাডমিন পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ড হয়তো অনেকে চেঞ্জই করেননি। আমি শিওর আপনারা হয়তো অনেকে চেঞ্জই করেননি পাসওয়ার্ড। আপনাদেরকে অনুরোধ, যাদের বাড়িতে ওয়াইফাই আছে তারা মাঝে অনার রেগুলার ইন্টারভ্যালে আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন এবং চেষ্টা করবেন, দেখবেন যখন ওয়াইফাই থাকে, আপনি যখন নেটে কেউ যখন সার্চ করে দেখবেন, মানে অ্যাভেলেবেল নেটওয়ার্কে দেখবেন সেই ওয়াইফাইটা দেখবেন আপনার বাবার নাম কুন্তল, আমার লিখলাম কুন্তল ওয়াইফাই, এটা চলে আসে। এটাকে বলা হয় SSID,
এই জিনিসগুলো খুব সহজেই কিন্তু হাইড করা যায়, মানে আপনি না চাইলে পারমিশন না দিলে কিন্তু এটা সহজে কেউ পেতে পারে না। এই ছোট ছোট জিনিসগুলো আপনি করলে আপনার ওয়াইফাই নাগাল কিন্তু চট করে কেউ পেতে পারে না। ডেফিনেটলি আপনারা যারা এখন ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করেননি, বাড়ি গিয়ে একদম, বা যে আপনি যদি নিজে না পারেন, আপনি বাড়ি গিয়ে আপনার কোনো যারা ওয়াইফাই ইনস্টল করেছিল তাদেরকে বলে আপনি ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করার পদ্ধতি জেনে নিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। আমরা মেল আইডি ইউজ করি, আমরা আমাদের সোশ্যাল নেটওয়ার্কিং আইডি ইউজ করি, আমরা কিন্তু কখনো ম্যাক্সিমাম টাইম আমরা কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করি না। প্রশ্ন করতে পারেন যে তাহলে স্যার কত পাসওয়ার্ড মনে রাখবো? ডেফিনেটলি প্রচুর, এখন সবই তো পাসওয়ার্ড, কত পাসওয়ার্ড মনে রাখবো, কতটি মনে রাখবো? আপনাকে কিন্তু আমরা যারা এই ধরনের, আমাদেরকে কিন্তু একটা ভালো পাসওয়ার্ড ম্যানেজমেন্ট আমাদের নিজেদের তৈরি করতে হবে। সবসময় পাসওয়ার্ড দিতে হবে আপনাকে, পাসওয়ার্ড থাকবে অ্যালফাবেট, নিউমেরিক্স এবং স্পেশাল ক্যারেক্টার দিয়ে আপনার পাসওয়ার্ড তৈরি হবে। কিন্তু আপনার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের পাসওয়ার্ড, আপনার মেলের পাসওয়ার্ড কখনো কিন্তু একরকম হবে না। একটু লিটল বিট চেঞ্জ, সেই চেঞ্জটা আপনি কি করে করবেন, আপনি কিভাবে মনে রাখবেন, সেটা কিন্তু সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাপার। এটিএম এর কথা বলি, সেই একই ব্যাপার। এটিএম পিন, এটিএম পিনটা কি আমাদের হচ্ছে এটিএমকে সুরক্ষিত রাখার হচ্ছে একটা 4 ডিজিট কোড। কোডটা আপনাকে কে দেয়? কোডটা আপনাকে ব্যাংক থেকে দেয়। এবং যখনই আপনি এটিএম এ যাবেন, এটিএম মেশিন কিন্তু আপনাকে বলে দেবে এটিএম পিন চেঞ্জ করার কথা। কিন্তু আমরা কিন্তু কেউ ভুলেও এটিএম এর পিন কখনো চেঞ্জ করি না। আমি অনেক শিক্ষিতা ভদ্রমহিলাকে দেখেছি, এটিএম যে কার্ডটা থাকে, দেখুন সেই কার্ডের এটিএম কার্ডটা একটা কাগজের একটা বাক্সের মধ্যে থাকে, তার গায়ে এটিএম পিন নাম্বার লিখে রেখেছেন। আমরা ম্যাক্সিমাম এই মোবাইল ফোনের মধ্যে আমাদের এটিএম এর পিন নাম্বার লিখে রাখি আমাদের পিন বলে, আমরা কিন্তু লিখে রাখি। ভাবুন তো কতটা ক্ষতিকারক। যদি আপনার মোবাইল, যদি আপনার কখনো পার্স চুরি হয়, আপনার তার মধ্যে মোবাইল এবং আপনার পার্স, আপনার এটিএম কার্ড আছে, ভাবুন তো কি হতে পারে। মানে যে চুরি করে তার কাছে কিন্তু আপনার এটিএম এর পিন নাম্বারও চাচ্ছে আপনার, মানে আমরা একটু মেমোরাইজ করার আমাদের চেষ্টা করতে হবে। এই ধরনের জিনিসগুলো ছাড়া প্রচুর, যেমন ফেসবুকে চিটিং, আমরা প্রচুর কমপ্লেন পাই, প্রচুর মহিলা এর ভিকটিম হন। মানে শুধু মহিলা বলতে ভীষণ শিক্ষিতা মহিলা। আমরা এক কমপ্লেন পেলাম, শুধু একটা আপনাদেরকে, কিন্তু এরকম কমপ্লেন আমরা প্রতিনিয়ত প্রচুর পাই। এক ভদ্রমহিলা, তিনি একটি কলেজের প্রফেসর, তিনি আমাদের কাছে কমপ্লেন করলেন যে তার সঙ্গে একটি বিদেশি ব্যক্তির ফেসবুকে পরিচয় হয়েছিল। বিদেশি ব্যক্তি, তিনি খুব সুদর্শন এক ব্যক্তির সঙ্গে ফেসবুকে পরিচয় হলো। তিনি নিজেকে পরিচয় দিলেন যে আমি মাইক্রোসফটে চাকরি করি, আর ফেসবুকে বন্ধুত্ব হলো। আর অদ্ভুত ব্যাপার আমরা দেখেছি, ফেসবুকে বন্ধুত্ব খুব সহজেই না গাঢ় হয়ে যায়, দিন 15 পরে নিজেদের মধ্যে হোয়াটসঅ্যাপের নাম্বার আদান প্রদান শুরু হলো, তারপরে শুরু হলো নিজেদের মধ্যে চ্যাটিং করা, এবং নিজেদের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠার পরে সেই ভদ্রলোক বললেন যে আমি কলকাতা আসবো আপনার সঙ্গে দেখা করার জন্য। ভদ্রমহিলা ভীষণভাবে ইমপ্রেসড হয়ে গেলেন যে এত দূর থেকে ভদ্রমহিলা আমার কাছে, এই ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে আসছেন। ভদ্রমহিলা, এবং সেই ভদ্রলোক কি করলেন, ব্রিটিশ এয়ারওয়েজের টিকিট ভদ্রমহিলাকে হোয়াটসঅ্যাপ পাঠালেন। খুব দারুণ প্লট সাজানো হলো। যেদিন ভদ্রমহিলার কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড করার, সেই বিদেশি ভদ্রলোকের কলকাতায় ল্যান্ড করার কথা, ঠিক সেই তার 1 ঘন্টা পরে ভদ্রমহিলা একটা ফোন পেলেন। ফোনে অপর প্রান্ত থেকে একজন বলছেন আমি দিল্লি এয়ারপোর্টের কাস্টমস ডিপার্টমেন্ট থেকে বলছি, এই ভদ্রলোক, এই মিস্টার মাইকেল, ইনি আমাদের কাছে, এনাকে আমি অ্যারেস্ট করি, এনার কাছে প্রচুর জুয়েলারি এবং পাউন্ড আছে, ইনি ইন্ডিয়াতে একমাত্র আপনাকেই চেনেন, আপনি যদি 2 লাখ টাকা ফাইন না মেটান আমরা কিন্তু অ্যারেস্ট করবো, সঙ্গে আপনাকেও আমরা ডাকাডাকি করবো। ভদ্রমহিলা একজন রিপুটেড প্রফেসর, উনি ভয় পেয়ে সেই 2 লাখ টাকাটা একটা পেমেন্ট কোথায় করলেন? দেখুন কতটা আমরা ভুল করি। প্রথমত আমরা জেনে নিই, আমরা ফোন কলে যিনি ফোন করছেন তার কথাকে আমরা ধ্রুব সত্যি বলে মেনে নিচ্ছি, এবং আমরা একটা গভর্নমেন্টকে আমরা ফাইন দিচ্ছি একটা সেভিংস অ্যাকাউন্টে। হলো সেভিংস অ্যাকাউন্টে আমরা ফাইন দেওয়ার পরে আবার শুরু হলো নতুন গল্প। কি গল্প? এইবারে ওনার কাছে ফোন এলো যে দিল্লি পুলিশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড থেকে আমি ফোন করছি, এনাকে আমরা সন্দেহজনকভাবে আটক করেছি, আপনি যদি এত লাখ টাকা না দেন তাহলে আপনাকে অ্যারেস্ট করবে, এনাকেও অ্যারেস্ট করবো। ভদ্রমহিলা, সাধারণত আমরা কি এই পুলিশ বা এরকম ধরনের কোনো ডিপার্টমেন্ট থেকে ফোন পেলে আমরা সাধারণত একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি।
ভদ্রমহিলা কি করলেন, তার সমস্ত সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা ভেঙে পর দুদিনে প্রায় 15-16 লাখ টাকা পাঠিয়ে দিলেন 3-4টে সেভিংস অ্যাকাউন্টে। তারপর ভদ্রমহিলা আমাদের কাছে, তার পরের দিন যখন ভদ্রমহিলার মনে সন্দেহ হতো আমাদের কাছে এলেন, ইনি সন্দেহ ওনার মনে বদ্ধমূল ধারণা হয়েছিল যে ওই লোকটি হয়তো সত্যিকার বিপদে। আমাদের কাছে এলেন, তখন আমি সৌভাগ্যক্রমে আমি ডিউটিতে ছিলাম, আমাকে বলছেন যে দেখুন আমার এরকম এক বন্ধু বিপদে পড়েছে, আপনারা একটু দিল্লির সঙ্গে কথা বলুন। আমরা শুনেই বুঝলাম যে এখানে কোনো রকম কোনো গড়বড় হয়েছে, যে না এটা হতেই পারে না। ভদ্রমহিলাকে আমরা বোঝানোর চেষ্টা করলাম যে ম্যাডাম আপনি কিন্তু চিটার হচ্ছেন, উনি বুঝতে চাইছেন না। আলটিমেটলি বুঝলেন, বোঝার পরে উনি কমপ্লেন দিলেন, আমরা ইনভেস্টিগেশন শুরু করলাম। 2 মাস পরে যে ভদ্রলোক ওনাকে মানে বিদেশি লোক হিসেবে মানে ওনার সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব চ্যাটিং করতেন, তাকে আমরা ধরলাম। দেখা গেল তিনি বিদেশি ভদ্রলোক কেউ নয়, তিনি বিদেশি মানে তিনি আমেরিকান বা ইউরোপিয়ান কোনো ভদ্রলোক নন, তিনি একজন নাইজেরিয়ান একজন ক্রিমিনাল। এই নাইজেরিয়ান ক্রিমিনাল কি করেছে, এরকম ওনাকে না প্রচুর মহিলাকে ঠকিয়েছে। এবং সব থেকে বড় কথা আমাদের যেটা খারাপ লাগে, এই আফ্রিকান যারা মানুষগুলো আমাদের দেশে আসে, এখানেই কম্পিউটার শেখে, আমাদের ছেলেগুলোকে কাজে লাগায়, আমাদের দেশের মানুষকে ঠকায় এবং ধরা পড়ে অনেকটা আমাদের দেশের মানুষরাই। মানে সম্পূর্ণভাবে আমরা এদের কাছে একদম ভিকটিম হয়ে যাচ্ছি। আমরা কি দুবার ভাববো না? আমরা কি রিয়েলি দুবার ভাববো না যে কার সঙ্গে আমরা চ্যাট করছি, কাকে আমরা টাকা দিচ্ছি এবং কার কাছে আমি আমার ডিটেল শেয়ার করছি? আমাদের কিন্তু ভাবার দরকার আছে যে আমরা কার সঙ্গে জিনিসগুলো শেয়ার করছি বা কার কাছে আমরা, এই আমাদের রিয়েলি কিন্তু ভাবার এগুলো দরকার, সত্যি দরকার আছে। ইনস্টাগ্রামে আমাদের সমস্ত রকম যত রকম ছবি থাকছে আমরা সেখানে আপলোড করছি। আমরা একবারও ভাবছি না যে আমার ছবিটা নিয়ে সেইগুলো নিয়ে কি হতে পারে। মোবাইল ফোনে আমরা উল্টো পাল্টা রকমের অ্যাপস আমরা ইনস্টল করছি। আমরা সেই অ্যাপস ইনস্টল করার আগে আমরা একবার ভেরিফাইও করছি না অ্যাপসটা কি জন্য, বা অ্যাপসটা কোথা থেকে আসছে, বা অ্যাপসটাকে আমরা কোনো রেটিংসও দেখছি না, বা অ্যাপসটা নিয়ে আমরা রিভিউ দেখছি না। আমাকে কোনো বন্ধু বললো এই অ্যাপসটা তুমি ইনস্টল কর, এর মধ্যে ভালো কিছু পাবি, অ্যাপসটা আমি ইনস্টল করলাম। আপনারা দেখেছেন কি যখন কোনো আমরা অ্যাপ ইনস্টল করি কত রকম পারমিশন চাই আমাদের ফোনের কাছ থেকে, আমাদের কাছ থেকে। আপনি যখন দেখবেন একটা অ্যাপ ইনস্টল করবেন, দেখবেন মিনিমাম সে 7 থেকে 8টা পারমিশন চায়। আপনার ফোনের মিডিয়াকে সে অ্যাক্সেস করবে, আপনার ফোনের গ্যালারিকে সে অ্যাক্সেস করবে, আপনার ফোন কলকে সে অ্যাক্সেস করবে, আপনার চ্যাটকে অ্যাক্সেস করবে। আমরা এত অ্যাক্সেসকে সবাইকে দেব? আমাদের ভাবার দরকার আছে। আমাদের ভাবার সত্যি দরকার আছে, এত অ্যাক্সেস আমরা সবাইকে দেবো কিনা দেবো না। আর একটা কথা আপনাদেরকে বলি, যেটা আগে খুব হতো, এখন এটা অন্য ফরম্যাটে লটারি ফ্রড। আমরা বা আপনারা সবাই দেখুন তো, সবাই হয় SMS অথবা ইমেলের মাধ্যমে আমরা প্রচুর পরিমাণে এরকম লটারি মানে মেসেজ পাই না? মানে আমরা তো যদি লটারি মেসেজগুলো আমরা অ্যাকুমুলেট করি, যদি আমরা দেখি, আমরা প্রত্যেকেই প্রচুর কোটিপতি হয়ে গেছি। কিন্তু আমরা এই মেসেজগুলো খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন তো, মেসেজে কি লেখা থাকে ইউর মোবাইল নাম্বার ওন দ্য লটারি ইন দ্য সেবুরেলেড কোম্পানি বা মাইক্রোসফট কোম্পানি লেখা, ওখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা উল্লেখ করা থাকে না। যখনই আমরা দেখলাম যে 4 লক্ষ গ্রেট ব্রিটেন পাউন্ড আমি জিতেছি, তখনই আমি ক্যালকুলেট করতে শুরু করলাম এই 4 লক্ষ পাউন্ড আমার ইন্ডিয়ান মানিতে কত হয়। 4 লক্ষ পাউন্ড মানে আমার ইন্ডিয়ান মানিতে এখন কত? প্রায় 3.5 লাখ টাকা। 4 লক্ষ পাউন্ড মানে প্রায় 3.5 কোটি টাকা। 3.5 কোটি টাকা যখনই আমি দেখলাম যে আমি আর অগ্রপশ্চাৎ কোনো বিবেচনা করলাম না। একটা প্রবাদ আছে, কাকে তোমার কান নিয়ে গেছে, এই কথাটা শোনার পরে আগে তুমি দেখো কানটা তোমার কানের জায়গায় আছে না, কাকের পিছনে ছুটো না। আমি কোনো কিছুই করলাম না, টাকা এতই সস্তা, টাকা গাছে বলে, আমাকে কে আগে 3.5 কোটি টাকা দিয়ে দেবে? প্রচুর মানুষ কিন্তু এই লটারি ফ্রডের পিছনে ছুটে সর্বশান্ত হয়েছেন। এখন নতুনভাবে সে কেবিসি ফ্রড। ঠিক অমিতাভ বচ্চন সাহেবের মতো গলা নকল করে আপনাকে ফোন করা হবে যে আপনার নাম্বারটা কেবিসিতে আমরা শর্টলিস্টেড হয়েছে, বা আপনি বিভিন্ন কোম্পানি থেকে আপনাকে ফোন করা হবে যে আপনি একটি মাহিন্দ্রা স্করপিও গাড়ি, আপনি একটি গাড়ি জিতেছেন, আপনি এই জিনিসগুলো করতে হবে। পুরোটাই আমি দায়িত্ব নিয়ে বলছি, একজন দায়িত্বপ্রাপ্ত সাইবার পুলিশ স্টেশন আধিকারিক হিসেবে আপনাকে বলছি, এত সহজ নয়। পৃথিবীতে কোনো কিছু ফ্রি নয়। আপনাকে কোনো কিছু ফ্রি দেওয়া হচ্ছে মানে আপনি বুঝবেন সেখানে কিন্তু অন্যরকম কোনো গন্ধ আছে।
পৃথিবীতে এত কিছু কোনো ফ্রি নয়, কোনো গাড়ি বা কোনো লটারি, যখনই এরকম কোনো মেসেজ পাবেন প্লিজ আপনাদেরকে বলছি ভেরি ভেরি কেয়ারফুল। অনলাইন জব ফ্রড, আমার যারা যে সকল ছোট ছোট কলেজ পড়ুয়া বন্ধু বা বান্ধবীরা যারা তোমরা আমাদের অনুষ্ঠানটা শুনছো, খুব সাবধান। আগে কি ছিল? জব কনসালটেন্সি, এখন কি আছে? অনলাইন জব কনসালটেন্সি। আমরা সেখানেই সকলে আমরা সিভি আপলোড করছি, সিভি আপলোড করার পরে হঠাৎ করে আমরা ফোন পেলাম, যে সেই ফোন কল থেকে আমাকে বলা হচ্ছে যে আপনি এই কোম্পানিতে ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড হয়েছেন। আমি ভীষণ আনন্দিত, আমি চাকরি পেতে চলেছি। তারপর যখনই আমি বা ধরো এরা কি করে, এরা বিভিন্ন বড় বড় কোম্পানির মতো করে মেল আইডি বানায়। সাপোজ ছোট্ট উদাহরণ দিই, ইনফোসিস একটা খুব বড় কোম্পানি, এবং ইনফোসিসের ডোমেন হচ্ছে infosys.com। ডোমেনটা মানে কি? আমার ধরুন মেল আইডি যদি হয় siddhartha.kuntal@gmail.com, gmail.comটা হচ্ছে ডোমেন। আমাদের কলকাতা পুলিশ যখনই আপনি কোনো মেল করতে চাইবেন দেখবেন, তাহলে আমাদের মেল আইডি cyberps@kolkatapolice.gov.in। kolkatapolice.gov.in হচ্ছে ডোমেন। প্রতিটা রিপুটেড কোম্পানি বা অর্গানাইজেশনে কিন্তু নিজস্ব ডোমেন থাকে। এরা কি করে, ধরুন kolkatapolice.gov.in একটা নির্দিষ্ট ডোমেন, যারা ফার্স্ট এরা কি করবে, ডোমেনটাকে চেঞ্জ করে। কিভাবে চেঞ্জ করে? ডোমেনটাকে নামটাকে এরা এমন ভাবে করবে যাতে মনে হবে যে কলকাতা পুলিশ থেকে। কিভাবে করলো? kolkatapolicerecruitment.com এই ডোমেন করলো। বা ইনফোসিস একটা বড় কোম্পানি, infosys.com এটা ডোমেন, এরা কি করলো? infosysrecruitment.com বা hrd-infosys.com এরা করলো। আমরা মেলটা পাওয়ার পরে আমরা কিন্তু কখনো খতিয়ে দেখি না যে মেলটা কোথা থেকে আসছে। এইবারে যখনই আপনি তার প্রপোজালে সাড়া দিলেন, তারপরে শুরু হলো খেলা, যে ইন্টারভিউ প্রসেসের জন্য এই প্রসেস এত টাকা দিন, অত টাকা দিন। প্রচুর মানুষ সর্বশান্ত হয়েছেন, প্রচুর আমরা দেখেছি, আমাদের খারাপ লাগে। ভীষণ গরিব ছেলে, আমার মানে কলেজ পড়ুয়া বন্ধু বান্ধবী তাদের বাবা মায়ের জমি বিক্রি করে 2 লাখ টাকা 5 লাখ টাকা তারা দিয়ে ফেলেছেন। আমরা হয়তো অনেককে অ্যারেস্ট করতে পারি, কিন্তু খুব সত্যি কথা বলতে গিয়ে টাকা রিকভারি কিন্তু খুব লেস পসিবল একটা এখানে ম্যাটার। টাকা রিকভারি কিন্তু খুব মানে ক্ষেত্রে হয় না বলতে গেলেই চলে। প্রচুর ছেলেমেয়েরা আমাদের কাছে আসছেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, যখনই কোনো এরকম কোম্পানির কাছ থেকে যদি কখনো কোনো রকম জব রিলেটেড অফার পান, আমার মনে হয় আমার সব থেকে বেস্ট উপায় হচ্ছে আপনার সেই কোম্পানির সঙ্গে ডাইরেক্টলি ফোনে কথা বলুন। যদি কেউ কোনো বিদেশি কোম্পানি থেকে আপনি মেল পান বা আপনি কোনো চাকরির অফার পান, ডেফিনেটলি প্রতিটা বিদেশি রাষ্ট্রে তাদের সাইট আছে এবং তাদের আমাদের ইন্ডিয়াতে অ্যাম্বাসি আছে, অ্যাম্বাসিতে আপনারা ফোন করে খোঁজ নিন, আপনি একদম দুধ কা দুধ পানিকা পানি হয়ে যাবে। এবার আসি একটু বাচ্চাদের কথায়। এখন অনলাইন ক্লাস চলছে, অনেক বাবা মা আমাদের কাছে এসে রিপোর্ট করছেন যে আমার ছেলে বা মেয়ে মোবাইলে আসক্ত, মানে এটাকে আমার নাম দিচ্ছি মোবাইল অ্যাডিকশন সিনড্রোম, বা বলছে অনলাইন গেমে আসক্ত। অনেক বাবা মা আমাদের কাছে রিপোর্ট করছেন যে তার বাচ্চা অনলাইন গেম খেলতে গিয়ে তার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দিয়েছেন। অনেক বাচ্চা কি করছে, এই যে অনলাইনে তার বাবা মার মোবাইল ফোনে মেসেজ আসছে, লটারি মেসেজ, সেই মেসেজ তারা সাড়া দিতে তারা এরকম তাদের সেই ফাঁদ বাচ্চা মন সাইবার ক্রিমিনালের ফাঁদে পড়ে তারা কি করছে, প্রচুর বাবা মার অ্যাকাউন্ট থেকে টাকা কিন্তু তারা তাদের কাছে পাঠিয়ে দিচ্ছে। দেখুন, আমি এখানে আপনার সত্যি করে বলুন তো, দোষটা কাদের? এখানে বাবা মারা বলছেন যে আমরা অনলাইন ক্লাস চলছে, তারা আমাদের বাচ্চারা হাতে ফোন দিতেই হবে। অবশ্যই ফোন দেবেন, কিন্তু অনলাইন ক্লাস চলাটুকু পর্যন্ত ফোন আপনি দিন। তারপরে বাদ বাকি সময় সেটি কি করছে, বাচ্চাটি সেই ফোনটা নিয়ে কি করছে, এর সার্ভিলেন্স কি আমরা বাবা মা রাখবেন না? এটা যদি না রাখতে পারেন তাহলে কিন্তু সত্যি মুশকিল, কারণ অনলাইন সার্ভিলেন্স রাখা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ভীষণ জরুরি। আমার ছেলে বা মেয়ে অনলাইন ক্লাস করছে বলে আমি কিন্তু দায়িত্ব এড়িয়ে যেতে পারি না। আমি জানি কাজটা কঠিন, বাট কিচ্ছু করার নেই। আমি এটা বললাম, যখন আপনি আপনার বাচ্চাকে রাস্তায় বেরোন, আপনি বাচ্চা কি একা রাস্তা পার হতে দেন? হন না। তার কিভাবে পারন? তার হাতটা ধরে আপনি পারন, তার মানে আপনি তাকে গাইড করছেন। আপনি এটাকে ভাবুন না, আপনি এটা ডিজিটাল প্ল্যাটফর্ম ভাবুন না। আপনি আপনার বাচ্চাকে আপনি স্কুলে নিয়ে যাচ্ছেন, আপনি তাকে এমনি ছেড়ে দেন? ডেফিনেটলি নট। তাকে আপনি তাকে আপনার গাড়িতে স্কুলে দিতে যাচ্ছেন, অথবা হাত ধরে স্কুলে গাড়িতে তুলে দিচ্ছেন। আপনি এটাকে ডিজিটাল, আপনার এই বাচ্চার প্রতি আপনার যে মানে কেয়ারনেস, এটাকে আপনি আপনার ডিজিটাল প্ল্যাটফর্মে এটাকে ট্রান্সফর্ম করে দিন, কোনো প্রবলেম হবে না। প্রচুর রিসেন্টলি আমরা কমপ্লেন পাচ্ছি হোয়াটসঅ্যাপ হ্যাকের ক্ষেত্রে। হোয়াটসঅ্যাপ হ্যাক 2 রকম ভাবে হতে পারে, আপনাদেরকে আমি বলে দিই। প্রচুর কমপ্লেন আমরা পাচ্ছি, অনেকে আমাদের কাছে ফোনও করেন।
হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে কি হয়, হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে দু রকমের হ্যাক করা যেতে পারে। একটা কি, যদি আপনার কেউ ওই কোডটাকে কেউ যদি স্ক্যান করতে পারে, দেখবেন একটা হোয়াটসঅ্যাপ যখন আপনার অন করবেন একটা কিউআর কোড আসবে আপনি যখন সেটিংসে যাবেন, সেটা যদি আমি কোনোভাবে অন্য কোথাও কোনো কিউআর স্ক্যান করাই কোনো ডেস্কটপ বা ল্যাপটপে, আপনার ওইটা আমার এখানে চলে আসবে। অথবা যদি আমি আপনার হোয়াটসঅ্যাপটাকে অন্য কোথাও ইনস্টল করতে চাই, আপনার ফোনে দেখবেন 6 ডিজিটের একটা ওটিপি বা পিন নাম্বার আসবে, সেটা যদি আপনি বলে দেন, ওটা কিন্তু আপনার লাস্ট মানে ডিফেন্স, ওটা সেটা যদি আপনি বলে দেন তাহলে কিন্তু হ্যাক হবেই। যেমন আমরা আমাদের মানে জিমেল যে কোনো মেল আইডি বা ফেসবুক আইডি আমরা সুরক্ষিত করি কি পাসওয়ার্ড দিয়ে। পাসওয়ার্ডের পরে কিন্তু একটা জিনিস আছে, সেটাকে বলা হয় 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। তার মানে কি, যদি আপনার মোবাইল ফোন বা যদি আপনার মেল আইডি বা যদি কোনো ফেসবুক আইডি বা আদার্স কোনো আইডি যদি কেউ অন্য কোথাও অ্যাক্সেস করতে চায়, আপনার মোবাইল ফোনে একটা গুগল থেকে যদি আপনি জিমেল অ্যাক্সেস করতে কেউ চায়, জিমেল থেকে আপনার ফোনে একটা কোড আসবে, সেই কোডটা ছাড়া কেউ কিন্তু কখনো সেটাকে কেউ অ্যাক্সেস করতে পারবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই কোডটাই যদি আপনি কাউকে দিয়ে দেন, আলটিমেটলি যত টেকনোলজি মানে উদ্ভাবন হোক না কেন, ইউজ করছি কারা? আমরা মানুষ। তো হিউম্যান বিংস, মানুষ যদি আমরা সচেতন না হই, টেকনোলজির এন্ড ইউজার তো আমরা, যদি আমরা মানুষ সচেতন না হই তাহলে কিন্তু টেকনোলজি দিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না। আমরা ফেসবুক, আমরা ধরুন হচ্ছে ল্যাপটপ বা ডেস্কটপ কিনছি, ল্যাপটপ কিনছি 50,000 টাকা দিয়ে, 60,000 টাকা দিয়ে ল্যাপটপ কিনছি, আমরা কিন্তু অরিজিনাল অ্যান্টিভাইরাস লাগানোর কথা ভুলে যাচ্ছি। আমরা কি করছি, সামান্য পয়সা বাঁচানোর জন্য অ্যান্টিভাইরাস ক্র্যাক ভার্সন আমরা ডাউনলোড করছি, ডাউনলোড করে সেটাকে আমরা ইনস্টল করছি। আপনি ভাবুন তো, অ্যান্টিভাইরাস কোম্পানিগুলো এত পয়সা খরচা করে ইঞ্জিনিয়ার দিয়ে এত জিনিসগুলো বানাচ্ছে, তারা কি এগুলো ফ্রি দেবে? ডেফিনেটলি নয়। ট্রায়াল ভার্সন দিতে পারে হয়তো 1 দিন 2 দিন 7 দিনের জন্য, কিন্তু আপনাকে কিন্তু অরিজিনাল অ্যান্টিভাইরাস আপনার মোবাইল ফোন বলুন বা আপনার ল্যাপটপ বা ডেস্কটপে কিন্তু আপনাকে ইনস্টল করতেই হবে, আপনাকে সেট করতেই হবে। কেন করবেন? কারণ প্রতিনিয়ত প্রচুর ম্যালওয়্যার বা প্রচুর কম্পিউটার ভাইরাস পৃথিবীতে তৈরি হচ্ছে। অ্যান্টিভাইরাস কোম্পানিগুলো কি করে, তারাও গবেষণা করে সেগুলো প্যাচ আপ করে আমাদেরকে আপডেট দেয়। সে আপডেট যদি আপনি না পান, তাহলে সে আপনি অজানা জীবাণুর বিরুদ্ধে আপনি লড়াই করে, যেমন আমরা করোনার বিরুদ্ধে প্রথমে লড়াই করতে পারিনি, কিন্তু এখন আমরা করোনার বিরুদ্ধে আস্তে আস্তে আমরা লড়াই করে তুলছি। কারণ করোনার বিরুদ্ধে আমাদের কাছে প্যাচ আপ ছিল না, আপডেট ছিল না করোনার বিরুদ্ধে। তেমনি এই যে কম্পিউটার ভাইরাস বা কম্পিউটারের মানে এই যে ম্যালওয়্যারের বিরুদ্ধে আপনাকে লড়াই করতে গেলে কিন্তু আপনাকে ভালো অ্যান্টিভাইরাস এবং আপডেটেড অ্যান্টিভাইরাস আপনাকে ইউজ করতে হবে। অনেক কথা বলে ফেললাম, আশা করি আর আমি দুটো তিনটা কথা ছোটভাবে বলে দিই। প্রথমত আমরা দেখুন, যেটা আপনাকে বললাম যে প্রিকশনের ক্ষেত্রে আমরা তো সব ইউজ করতে হয়, বাট প্রিকশনের মানে কিছু ক্ষেত্রে যদি আমরা প্রিকশন নেই, আমরা যদি একটু সিলেক্টিভ হই, তাহলে কিন্তু আমরা সহজেই সাইবার ক্রিমিনালদের হাত থেকে বাঁচতে পারবো। সাইবার ক্রিমিনাল ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের থেকে বেশি ইন্টেলিজেন্ট নয়, তারা আমাদেরকে সাইকোলজিক্যালি বোকা বানায়, আমাদের লোভ, আমাদের অজ্ঞতাকে কাজে লাগিয়ে। কেন আমরা আমাদের সাইবার ক্রিমিনালদের কাছে ভিকটিম হব? কিচ্ছু না, পাসওয়ার্ড প্রোটেক্ট করুন। 1 নম্বর থাম্ব রুল, পাসওয়ার্ড প্রোটেক্ট করুন, ভালো পাসওয়ার্ড দিন। কাউকে কখনো কোনো মেকেট থাম্ব রুল, কাউকে কখনো কোনো ওটিপি বা কাউকে কোনো পিন শেয়ার করবেন না। দ্বিতীয়ত কি, যত সম্ভব নিজের পার্সোনাল তথ্য ফেসবুক বা কোথাও কোনো শেয়ার করবেন না, কোনো পাবলিক ওয়াইফাই ইউজ করবেন না, এবং কোথাও কোনো অনলাইন, আচ্ছা আমি একটা বলতে ভুলে গেছিলাম, অনলাইনে কেনাকাটা করার ক্ষেত্রে স্যার, অনলাইনে কেনাকাটা করার ক্ষেত্রে একটু সতর্ক আমাদের থাকতে হবে। কারণ অনলাইনে এখন প্রচুর সাইট আছে, যে সাইটরা কিন্তু সব ট্রাস্টেড সাইট নয়, বা তারা সব ক্ষেত্রে কিন্তু ক্যাশ অন ডেলিভারি অপশন তারা দেয় না। আমরা দেখেছি, আমরা সব থেকে দেখেছি, যেটা আমরা অ্যানালিসিস করে, ক্যাশ অন ডেলিভারি যদি না দেওয়া হয় সেটা কিন্তু খুব একটা সেফ নয়। এবং আপনার সবসময় ট্রাস্টেড সাইট, HTTPS যুক্ত সাইট আপনি ইউজ করবেন। আর কখনো কিন্তু নিজের যেখানে দেখবেন ব্যক্তিগত তথ্য বেশি দিতে হচ্ছে, চেষ্টা করবেন সেক্ষেত্রে সেটাকে এড়ানোর। আর অনেকেই আপনারা ইউপিআই সিস্টেম সম্পর্কে আমার পরবর্তী বক্তা আমাদের ওসি অ্যান্টি ব্যাংক ফ্রড সেকশন তিনি আলোচনা করবেন। আমার ওই যেটা বলতে আমি একটু ডাইভার্ট হয়ে গেলাম, যেটা 3টে কথা বললাম আপনাদেরকে। পাসওয়ার্ড কখনো শেয়ার করবেন না, পাসওয়ার্ড মেক ইট কমপ্লেক্স, কখনো কোনো পাবলিক ওয়াইফাই ইউজ করবেন না, কখনো এমন কিছু পোস্ট করবেন না যেই পোস্টটা আপনি পেলে আপনার বিরক্ত লাগবে বা আপনি অকওয়ার্ড ফিল করবেন। কখনো কোনো অচেনা মানুষের সঙ্গে কোনো কিছু বেশি শেয়ার করবেন না।
আমরা যদি সামান্য জিনিসগুলো যদি আমরা মেনটেন করতে পারি, ডেফিনেটলি আমরা সাইবার ক্রিমিনালদের হাত থেকে বাঁচতে পারবো। আর সর্বশেষে বলি যে সামনে পুজো, আপনারা সকলেই পুজো ভালো করে উপভোগ করি। আমরা কলকাতা পুলিশ সর্বদা আপনাদের সঙ্গে আছি, দেখবেন আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি। কোনো প্রবলেমে কোনো কিছুতে আপনারা আমাদেরকে ফোন করবেন। আমি আমাদের সাইবার পুলিশ স্টেশনের ফোন নাম্বার বলছি 03322143000, 03322143000, এটা আমাদের সাইবার পুলিশ স্টেশনের ফোন নাম্বার। সাইবার ক্রাইম সংক্রান্ত যে কোনো কিছু যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো সাহায্য দরকার হয়, আমরা কলকাতা পুলিশের পক্ষ থেকে সর্বদা আপনাদের পাশে আছি। আপনারা সকলে ভালো থাকুন, আপনাদের পূজা খুব খুব ভালো কাটুক, এই বলে আজকের ফেসবুক লাইভ থেকে আমি বিদায় নিচ্ছি। আপনাদেরকে আবার জানাই নমস্কার, আপনাদের পুজো ভালো কাটুক। আমার পরে আসছেন আমাদের মাননীয় ইন্সপেক্টর শ্রী নীলকান্ত রায় মহাশয়, তিনি আপনাদের সঙ্গে ব্যাংক ফ্রডের বিষয়গুলো আপনার সঙ্গে বিষয়ে আলোচনা করবেন। সকলকে নমস্কার, ধন্যবাদ আমাকে একটু সহ্য করার জন্য। কোথায় রাখবো? সাইডের পাশে রাখবেন। শুরু করবো? নমস্কার, আমি ইন্সপেক্টর নীলকণ্ঠ রায়, কলকাতা পুলিশ গোয়েন্দা বিভাগের ব্যাংক ফ্রড, অ্যান্টি ব্যাংক ফ্রড যে শাখা, তার অফিসার ইনচার্জ। এর আগে একদিন ফেসবুক লাইভ প্রোগ্রামে আমি এসেছিলাম এবং আমাদের সাইবার ডিপার্টমেন্টের অফিসারও এসেছিলেন। সেখানে আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। কি কি ধরনের ঘটনা বর্তমানে ঘটে চলেছে, কিভাবে আমাদের সাবধান থাকা উচিত, কতটা সচেতন থাকলে আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বা আমাদের কষ্টার্জিত অর্থকে সুরক্ষিত রাখতে পারবো। আজকে শুরুতে আমি বলি যে সামনে পুজো আসছে। এই পুজোর উপরে বিশেষ কতগুলো জিনিসের উপরে আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই পুজোর সময় বিভিন্ন ব্যবহার, অর্থের ব্যবহার, এটিএম কার্ডের ব্যবহার, ক্যাশ উইথড্রল, এটিএম থেকে টাকা তোলার প্রয়োজন হয় সেই ব্যাপারগুলো, এবং অনলাইন ব্যাংকিংয়ে নানা যে সমস্ত ব্যাপার দিকগুলো আছে সেই সমস্ত জিনিসগুলো বা সেই সমস্ত অ্যাসপেক্টগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। রেখে আমাদেরকে এই পুজোর দিনগুলো খুব ভালোভাবে আনন্দের সঙ্গে কাটাতে হবে। কেউই চাইবেন না যে এই সময়ে কারোর আর্থিক কোনো হানি হোক, আমরাও চাইব না। সেই ব্যাপারে আমি আপনাদেরকে যে আগের দিনও বলেছিলাম সেই ঘটনাগুলো অল্প অল্প করে আমি আরেকবার বলে দিচ্ছি, আপনাদেরকে একটু খেয়াল রাখবেন। তারপরে মূলত এটিএম সংক্রান্ত, এটিএম কার্ড ব্যবহার এবং এটিএম কিয়স্কে গিয়ে কিভাবে কার্ডের ব্যবহার করতে হবে বা কোন কোন জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপরে আমরা যখন এটিএম কার্ড নিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে বা শপিং মলে বা অন্য কোনো পাবলিক প্লেসে যেখানে কার্ডের দিয়ে পেমেন্ট করব বা কার্ডের ইউজ করব, সেখানে আমরা কিছু ব্যাপার মাথায় রাখবো। সেই জিনিসগুলো আমাদেরকে মাথায় রেখে চলতে হবে। আমি বলেছিলাম আগেও যে আমরা এখন প্রযুক্তির ব্যবহার আমাদের অনেকই বেড়ে গেছে। আমরা প্রযুক্তিকে অনেক বেশি ব্যবহার করছি এবং প্রযুক্তিকে আমরা এই ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে প্রযুক্তির ব্যবহার আগে থেকে অনেক বেড়ে গেছে। এখন ব্যাংকে আমাদের
ব্রাঞ্চে যাওয়ার প্রয়োজনীয়তা আগের থেকে অনেক কমেছে। আমরা মোবাইল ফোনের মাধ্যমে অথবা ল্যাপটপ ডেস্কটপের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে, অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে বা ব্যাংকিংয়ের অন্যান্য অনেক পদ্ধতি এসেছে, নতুন নতুন আসছেও, তার মাধ্যমে আমরা এখন ব্যাংকিং ট্রানজ্যাকশন করে থাকি। তো এইখানে কতগুলো ইনসিডেন্ট যেগুলো আমাদের কাছে রিপোর্ট হয় আমি সংক্ষেপে আপনাদেরকে বলবো, এগুলো একটু খেয়াল রাখবেন যে এই সমস্ত ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে, তাহলে আমরা সুরক্ষিত থাকতে পারবো। আমাদের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্যটাই তাই, যে সকলের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া যে এই যে সিস্টেমের যে হঠাৎ করে পরিবর্তন এসেছে, কিছুদিন আগেও এই সিস্টেম এত প্রযুক্তির এত ব্যবহার বা এত ব্যাংকিং ট্রানজ্যাকশনের এত পরিবর্তন বা এত নতুন নতুন যে ট্রানজ্যাকশনের সিস্টেমগুলো আসছে সেগুলোকে সম্বন্ধে ওয়াকিবহাল করা, এবং অনেকেই ব্যাপারগুলোতে ইউজ টু নন, কারণ আগে এক সময় একভাবে ব্যাংকিং ট্রানজ্যাকশন হতো, এখন ব্যাংকিং ট্রানজ্যাকশনের সিস্টেম, রুল, ব্যাংকিংয়ের বিভিন্ন রুল অ্যাসপেক্ট, আরবিআই গাইডলাইন, ব্যাংকস তাদের কাস্টমারদের কীভাবে বলছে, কীভাবে বোঝাচ্ছে, সেই সমস্ত ব্যাপারে অনেক পরিবর্তন হয়েছে। তো এখন অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। মোবাইল ব্যাংকিংয়ের আমরা দেখেছি কিছুদিন আগেই মোবাইল ব্যাংকিং এসেছে সিস্টেমে, সেখানে মোবাইলের মাধ্যমে আমরা অনলাইন ব্যাংকিং করছি, ফোন ব্যাংকিং আছে, ফোন আসছে। তো এই সমস্ত সুবিধাগুলো কিন্তু, এই সমস্ত যে সুবিধা আমাদেরকে ব্যাংক দিচ্ছে বা আমরা এই যে সুবিধার মাধ্যমে আমরা ব্যাংকিং ট্রানজ্যাকশন করছি, সেখানে কিন্তু ফ্রডস্টাররাও কিছু ফাঁক ফোকর থেকে, জালিয়াত যারা, তারাও এই কিছু ফাঁক ফোকর থেকে এইখানে এগুলোকে ব্যবহার করার চেষ্টা করছে। অনেক সময় ফোন আসে, ফোনের মাধ্যমে আমরা ব্যাংক থেকে বলছি বলে আপনার ব্যাংকের বিভিন্ন ক্রেডেন্সিয়াল, ব্যাংকের তথ্য আপনার কাছ থেকে জেনে নিচ্ছে। কেওয়াইসি আপডেটের নাম করে আপনার কাছে দেখবেন এসএমএস আসে কেওয়াইসি আপডেটের নামে। কেওয়াইসি আপডেটের নামে এসএমএস আসার পরে আপনাকে বলা হলো যে আপনি যদি কেওয়াইসিটা বাড়িতে বসেই আপনি আপডেট করতে চান, তাহলে আপনাকে ব্রাঞ্চে আসতে হবে না, আমরা যা যা বলছি সেটা আপনি এক এক করে ফলো করুন। এবং অনেক মানুষ এই ফাঁদে পা দেন এবং তারপরে আলটিমেটলি তার ব্যাংকিং যে ক্রেডেন্সিয়াল বা ব্যাংকের কার্ড, অ্যাকাউন্টের ডিটেলস, সেগুলো ভুলবশত শেয়ার করে ফেলেন, সেইভাবে তাদের ব্যাংকিং ফ্রড হয়। ওয়েলএক্স বা এই ধরনের যে অনলাইন প্ল্যাটফর্ম আছে, সেই অনলাইন প্ল্যাটফর্মে আমরা অনেক কিছু জিনিস কেনা বা বিক্রি এই সমস্ত কিনতে বা বিক্রি করতে চাই। সেখানে আপনি যখন কোনো অ্যাডভার্টাইজমেন্ট দিলেন, কোনো প্রোডাক্ট আপলোড করলেন বিক্রি করবার জন্য অ্যাডভার্টাইজমেন্টের মতো, সঙ্গে সঙ্গে আপনি একটা ফোন পেলেন এবং সেই ফোনে আপনাকে বলা হলো যে আমরা ফোনের অন্য তরফ থেকে বলা হলো যে না, আমরা অপর প্রান্ত থেকে যে আমরা এটা কিনবো, আমরা কিনতে রাজি আছি, আপনি যে দাম দিয়েছেন সেই দামই আপনাকে দেবো বলে তারা একটা আপনাকে ইউপিআই কিউআর কোড পাঠালো। সেটাকে আপনি স্ক্যান করলেন, স্ক্যান করার পরে আপনি পে অপশানে বললেন আপনি পে অপশানটাকে ক্লিক করুন, এবং পে অপশান ক্লিক করে দেখা গেল আপনি টাকা পাওয়ার বদলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়ে চলে গেল। এরকম নানা আছিলায়। তারপরে ফেসবুকে আমরা দেখি যে ফেসবুক সার্ফিং, ফেসবুকের সার্ফ করার অভ্যাস অনেকেরই আছে, ফেসবুকে আমরা অনেক সময় কাটাইও। এটা এখন একটা সমাজ মাধ্যম হয়েছে, এই মাধ্যমে বিভিন্ন লোকের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ বা সমস্ত ফেসবুকের মাধ্যমে বিজনেসও হচ্ছে। তো ফেসবুকে আমরা যখন দেখছি ওখানে কিছু অ্যাডভার্টাইজমেন্ট দেখছি যেখানে ভালো লোভনীয় কিছু অফার ওখানে দেওয়া হচ্ছে, সেই অফার আমরা অ্যাকসেপ্ট করছি। এই অফার অ্যাকসেপ্ট করার পরে সেখান থেকে আমরা কোনো ফোন নম্বরে যোগাযোগ করছি, তারপরে আলটিমেটলি ব্যাংকের ডিটেলস সেখানে শেয়ার করছি এবং আমাদের অর্থহানি হচ্ছে। কাস্টমার কেয়ার ওরিয়েন্টেড যে বিভিন্ন সার্ভিস আমরা নিয়ে থাকি, সেই সমস্ত সার্ভিসে কোথাও যদি আমরা উই আর নট স্যাটিসফাইড উইথ দ্যাট সার্ভিস পার্টিকুলার, কোনো কিছু প্রোডাক্ট কিনলেন বা আপনি কোথাও কোনো আপনার ফোন ঠিকমতো কাজ করছে না, বা আপনার এয়ার কন্ডিশন ঠিকমতো কাজ করছে না, বাড়ির কোনো মেশিন ঠিকমতো কাজ করছে না, আপনি সেখানে এবার কাস্টমার কেয়ার নাম্বারে আপনি ফোন করলেন, সেই কোম্পানি বা ব্যাংকের কাস্টমার কেয়ার সার্ভিস, সেটাও দেখেছি আমরা, ফোন করলেন, ফোন করে হয়তো সেই নাম্বারটা এনগেজ পেলেন যে নাম্বারটা দেওয়া আছে, আপনি তখন করলেন কি ওখানে গুগল সার্চ করলেন, গুগল একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে বিভিন্ন কোম্পানির ফোন নাম্বার ওখানে আপলোড করা আছে, কাস্টমার কেয়ার সার্ভিস ফোন নাম্বার বলে। আপনি সেটাকে সেখানে আপনি ফোন করলেন,
ফোন করার পরে আপনি ভাবলেন যে আপনি ওই কোম্পানি যে আপনি ডিজায়ার যার সঙ্গে কথা বলতে চাইছেন তার নাম্বার ভেবেই আপনি সেখানে ফোন করলেন এবং সেখানে ফোন করে তাকে তার সঙ্গে আপনি কথা বলছেন এবং আলটিমেটলি সে বলছে যে হ্যাঁ আপনার প্রবলেম স্যার আমরা সলভ করে দেবো, আমাদের এক্সিকিউটিভ আপনার সঙ্গে কথা বলবে এবং কথা বলার দাম করে সে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস আলটিমেটলি নেবে। তো এই যে 4-5টা ইনসিডেন্ট আমরা বললাম, এই ভেরি রিসেন্টলি এই ট্রেন্ডটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের কাছে এই ধরনের ঘটনা আসছে এবং মানুষ এইভাবে ভুল করে তাদের ব্যাংকের ইনফরমেশন শেয়ার করছে এবং এই সমস্ত বিভিন্ন পদ্ধতি এই জালিয়াতরা আবিষ্কার করছে বা তারা নিত্য নতুন ফন্দি ফিকির বার করছে এবং বার করে তারা মানুষের কাছ থেকে এই সমস্ত ডিটেলস সংগ্রহ করছে, তাদের ব্যাংকের ডিটেলস সংগ্রহ করে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা বের করে নিচ্ছে। তো আমরা এই সমস্ত ব্যাপারে কিভাবে সচেতন থাকবো এটাই আমাদের বলার, বা এই সমস্ত ঘটনাগুলো সম্বন্ধে আপনাদের বলে দিলাম যে কিভাবে কোন দিক থেকে আপনাদের কাছে এই সমস্ত প্রস্তাব বা প্রপোজালগুলো আসতে পারে। এই সমস্ত ঘটনা যদি হয় তাহলে প্রথমে আমাদেরকে যেটা মনে রাখতে হবে যে ব্যাংক থেকে কিন্তু কখনো ফোন করে আপনার কাছে কোনো তথ্য চাওয়া হয় না। এটা আপনি একদম একেবারে মাথার মধ্যে ব্যাপারটা আপনি ঢুকিয়ে নিন যে ব্যাংক থেকে ফোন করে আপনার কাছে কখনো কোনো তথ্য চাওয়া হয় না। ব্যাংকের কাছে আপনার সমস্ত তথ্য আছে, প্রয়োজনে আপনি ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করবেন, কিন্তু ব্যাংক কখনো ফোন করে আপনাকে বলবে না যে আপনি ওই ইনফরমেশনটা দিন। সুতরাং এই ধরনের কোনো ফোন যদি আপনার কাছে আসে তাহলে বুঝতে হবে এটি কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য বা জালিয়াতির কোনো উদ্দেশ্য নিয়ে আপনাকে এই ধরনের ফোন কল করা হয়েছে। কখনোই আপনার ব্যাংকের যে সমস্ত ইনফরমেশনগুলোর মধ্যে ওটিপি হচ্ছে, আমরা বলে থাকি ওটিপি হচ্ছে রক্ষা কবচ, ওটিপি হচ্ছে সেকেন্ড লাইন অফ অথেন্টিকেশন। আপনি যখনই কোনো ট্রানজ্যাকশন করতে যাচ্ছেন, তখন আপনার অনলাইনে কোনো ট্রানজ্যাকশন করতে যাচ্ছেন, তখন যেটা প্রথমে দরকার হয়, আপনার যদি অনলাইনে এনইএফটি বা ইন্টারনেট ব্যাংকিং করতে যান, প্রথমে আপনার যেটা দরকার হবে ইউজার আইডি পাসওয়ার্ড। সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি অনলাইন ট্রানজ্যাকশন যখনই করতে যাবেন তখনই আপনার ফোনে যে ফোন নাম্বারটা আপনার ব্যাংকের কাছে রেজিস্টার করা আছে সেই ফোন নাম্বারে আপনার কাছে একটা ওটিপি আসবে, সেই ফোনে একটা ওটিপি আসবে। এই ওটিপিটা হচ্ছে সেকেন্ড লাইন অফ অথেন্টিকেশন। যে অথেন্টিকেশনটা আপনি যদি ইয়েস করেন বা যে অথেন্টিকেশনটা যদি আপনি ওখানে পুট করেন তাহলে কিন্তু আপনার ওই ট্রানজ্যাকশনটা থ্রু হয়ে যাবে। তাহলে প্রথমে কি হলো, প্রথমে আপনার ব্যাংকিং ইউজার আইডি পাসওয়ার্ড এটা কাউকে জানতে হবে। সেটা শুধু সে জানলে হবে না, বা কার্ডের ডিটেলস মানে কার্ডের থ্রু দিয়ে আপনি অনলাইন ট্রানজ্যাকশন করতে পারেন। সেখানে কার্ড নাম্বার, সিভিভি নাম্বার আর কার্ডের ভ্যালিডিটি, কখনো কখনো কার্ডের পিনও লাগে। তো এই ইনফরমেশনগুলো পাওয়ার পরেও কেউ কিন্তু আপনার ট্রানজ্যাকশন করতে পারবে না আনটিল সে ওটিপিটা জানতে পারছে। এই ওটিপিটা কিভাবে জানতে পারে? ওটিপিটা আপনার কাছ থেকে ফোনে সিম্পলি আপনার ফোনে SMS আসবে, সেখান থেকে ফোনের মাধ্যমে আপনার কাছ থেকে ওরালি আপনার কাছ থেকে জেনে নিল, মৌখিকভাবে আপনার কাছ থেকে জেনে নিল। অথবা আর একটা ফিক্স হচ্ছে, সেটা হচ্ছে আপনার ফোনে একটা অ্যাপ ডাউনলোড করে দিল। কিছু অ্যাপ আছে যেগুলোকে বলা হয় মিরর ইমেজ অ্যাপ। মিরর ইমেজ অ্যাপ হচ্ছে যে এনিডেস্ক, কুইক সাপোর্ট, টিম ভিউয়ার, এই সমস্ত অ্যাপ আছে। আপনাকে বললো যে আপনার কেওয়াইসি আপডেট হবে, স্যার আপনার এয়ারটেল ফোন বা ভোডাফোন বা বিএসএনএল ফোনের কেওয়াইসি আপডেট হবে, বা আপনার ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট হবে। তো আপনি আপডেট করার নামে আমরা আপনাকে একটা লিঙ্ক পাঠাচ্ছি, বা আপনি গুগল স্টোরে গিয়ে এই অ্যাপটা ডাউনলোড করুন, তারপরে আমরা যেটা বলছি আপনি এটা ফলো করুন, আপনার যেটা আপনি চাইছেন সেটা হয়ে যাবে। আপনি সরল বিশ্বাসে সেটা করতে শুরু করলেন এবং দেখা গেল যে ওইখানে ওই অ্যাপটার মাধ্যমে ও করলো কি, আপনার সঙ্গে ওর ফোনের একটা ব্রিজ আপ তৈরি করলো। আপনার ফোনের সঙ্গে ফার্স্টার ফোন তার ফোনের একটা ব্রিজ আপ করলো এবং সেখানে করার পরে ও কিন্তু আপনার ফোনের কন্ট্রোলটা ওর ফোনে নিয়ে নিল। এবার আপনি ওখানে কিন্তু ওটিপি আলাদা করে আর আপনাকে শেয়ার করতে হচ্ছে না। ও কিন্তু আপনার কাছে যখনই ওটিপিটা ডেলিভারি হচ্ছে, এরকম অনেকে এসে বলেন স্যার আমি তো ওটিপি শেয়ার করি না, আমি তো জানি, আমি তো ওটিপি শেয়ার করতে হয় না এটা আমি জানি, তা আমি ওটিপি শেয়ার করিনি, তাও হয়ে গেল। এখানে মনে রাখতে হবে যখনই এই ধরনের
অ্যাপ আপনার ফোনে ইনস্টল হচ্ছে সেই মুহূর্তে কিন্তু ওই ফোনের অ্যাপের একটা কোড নাম্বার যখনই আপনি কারোর সঙ্গে শেয়ার করছেন, সে তার ফোনে যদি অ্যাপটা থাকে তাহলে কিন্তু আপনার ফোনের সঙ্গে তার ইমেজিং হচ্ছে। এই ইমেজিং এর ফলে তাকে কিন্তু আর আপনাকে কিছু করতে হচ্ছে না। সে আপনাকে বলবে আপনি একটা 5 টাকার বা 10 টাকার একটা ট্রানজাকশন করুন। আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ব্যাংকে ঢুকলেন বা আপনার কার্ডের ডিটেলস দিয়ে আপনি ট্রানজাকশন করতে গেলেন, এবং করতে যাওয়ার পরে আপনার যখন ওটিপিটা ক্রিয়েট হলো, ওটিপিটাও আপনার ফোনে আসছে। ও যখন ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে যাচ্ছে এবং আপনার কার্ডের ডিটেলসটা পেয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে সে তার পাশের একটা সিস্টেমে বসে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ও অ্যাক্সেস নিল এবং টাকা ট্রান্সফার করতে শুরু করলো। এবং প্রত্যেকটা ট্রান্সফারের সময় একটা করে ওটিপি আসবে আপনার ফোনে। ওটিপিটা কিন্তু ও দেখতে পাচ্ছে ওই ইমেজের মাধ্যমে, ওই অ্যাপের মাধ্যমে, মিরর ইমেজ অ্যাপের মাধ্যমে। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে ওটিপি সবসময় আমরা মৌখিকভাবে শেয়ার করছি তা কিন্তু নয়। আমরা কোনো আননোন অ্যাপ, কোনো লিঙ্ক ডাউনলোড করে সেখান থেকে মাধ্যমেও কিন্তু ওটিপি শেয়ার করে ফেলতে পারি। সুতরাং এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে কোনো অ্যাপ্লিকেশন আমরা যখন ফোনে ডাউনলোড করছি, আমার আগের বক্তায় সাইবার পিএস উনি খুব সুন্দরভাবে বলছিলেন যে আমরা যখন কোনো অ্যাপ ডাউনলোড করি তখন আমরা কত রকমের পারমিশন ওই অ্যাপটাকে দিচ্ছি। আপনারা দেখবেন যে কত রকম, যখনই আমরা ইয়েস নো আপনাকে চাইছে, আমরা না বুঝে না পড়ে আমরা কখন ইয়েস করে দিচ্ছি, এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা ইয়েস করছি এবং আমরা সমস্ত ফোনের অ্যাক্সেসটা ওই অ্যাপ কোম্পানির কাছে অ্যালাউ করে দিচ্ছি যে সে ফোন অ্যাক্সেসটা যেন নিতে পারে। এবং তার ফলে কি হচ্ছে, আমরা উন্মুক্ত হয়ে যাচ্ছি তাদের কাছে। তাই উই আর বিকামিং ওপেন, ও তার ফোনের সম্পূর্ণ কন্ট্রোলটা তাদের কাছে যাচ্ছে, এবং ফ্রডস্টাররাও কিন্তু ওই অ্যাপের মাধ্যমে আপনাদের ওই ফোনের কন্ট্রোলটা নিচ্ছে। সুতরাং গুগল স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করছি মানেই এই অ্যাপটা তো, অ্যাপ্লিকেশনটা তো অনেকে বলেন যে অ্যাপ্লিকেশনটা তো স্যার গুগল স্টোরে আছে। গুগল স্টোরে থাকবে, গুগল স্টোরে আছে মানেই যে ওটার কি ফাংশন, ওটার কি অ্যাক্টিভিটি সেটা আমি জানবো, তবেই আমি ওটাকে ডাউনলোড করব। আর আননোন কোনো সোর্স থেকে যদি কোনো রিকোয়েস্ট আছে তাহলে তো অবশ্যই সেটাকে আপনারা ক্লিক করবেন না, বা সেটা কখনোই ফোনে ডাউনলোড করবেন না। তাহলে কিন্তু ফোনের অ্যাক্সেসটা জালিয়াতদের কাছে চলে যাবে, এবং তার ফলে কি হতে পারে সেটা আমি এতক্ষণ বললাম। ইউপিআই পিন, আপনারা জানেন যে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, এনপিসিআই, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটা একটা কোম্পানি। এরা কি করে, এরা এই ইউপিআই প্ল্যাটফর্মটা প্রোভাইড করছে, যেখানে যার থ্রু দিয়ে আমরা কি করতে পারি, একটা অ্যাকাউন্ট থেকে আমাদের ডিজায়ার্ড জায়গায় অ্যাকাউন্টে, ওয়ালেটে, কোনো পেমেন্ট অপশনে আমরা টাকা পাঠাতে পারি। এর বিভিন্ন রকম সুবিধা আছে, মানে খুবই সুবিধা আছে ইউপিআই এর মাধ্যমে। যেমন আগে যখন একটা সময় ছিল যখন কোনো ব্যাংকের, সাপোজ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা কর্পোরেশন ব্যাংক বা ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, এর একটা কাস্টমার, তার কার্ড আছে, তার এটিএম কার্ড আছে, এটিএম ডেবিট কার্ড আছে, সেই কার্ড দিয়ে তাকে টাকা তুলতে হবে, তাকে কিন্তু ওই পার্টিকুলার ওই ব্যাংকেরই কোনো এটিএমে যেতে হবে, কারণ অন্য আদার ব্যাংক এটিএম কিন্তু ওই কার্ডটাকে চিনতে পারতো না। এনপিসিআই এসে এই প্ল্যাটফর্মটা প্রোভাইড করলো যে একটা ব্যাংকের সঙ্গে আর একটা ব্যাংকে কানেক্ট করলো, একটা মাকড়সার জালের মতো একটা ওয়েব আছে, সেই ওয়েবের মাধ্যমে একে অপরকে তারা কানেক্ট করে দিল। সেই কানেক্ট করার ফলে কি হলো, আমি আমার যে কোনো কার্ড নিয়ে, যে কোনো ব্যাংকের কার্ড নিয়ে, যে কোনো ব্যাংকের, অন্য কোনো ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে পারি, অন্য কোনো জায়গায় ট্রান্সফার করতে পারি। ইউপিআই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা খুব সহজেই একটা জায়গা থেকে আর একটা জায়গায় টাকা ট্রান্সফার করে দিতে পারি, ফ্র্যাকশন অফ সেকেন্ডে। একটা লিমিট আছে, দিনে এত টাকা অবধি করা যায়, কিন্তু ছোট ছোট করে অনেকগুলো ট্রান্সফার আমরা করতে পারি। এই যে ট্রান্সফার, এই ট্রান্সফারটা কি করে, যে আপনি যখনই আপনার ইউপিআইতে রেজিস্ট্রেশন করছেন আপনার কার্ডের ডিটেলস দিয়ে, এই রেজিস্ট্রেশন করার পরে ও যখন আপনি কোনো পেমেন্ট অপশনে যাচ্ছেন, কাউকে পেমেন্ট করতে চাইছেন, সেই পেমেন্ট করার সময় ও আপনাকে বলবে যে আপনার একটা ইউপিআই পিন হয়, ইউপিআই পিন আপনি নিজেই ক্রিয়েট করবেন, এবং এই ইউপিআই পিন আপনি যখন দেবেন আপনার টাকা ট্রান্সফার হয়ে যাবে। যে অ্যাকাউন্টে আপনার টাকা আছে সেখান থেকে টাকাটা ফেচ করে এনে ওই প্ল্যাটফর্মের মাধ্যমে যে ডেস্টিনেশন অ্যাকাউন্টে বা ডিজায়ার্ড অ্যাকাউন্টে ও টাকাটা পাঠিয়ে দিচ্ছে। এইটা হচ্ছে ইউপিআই সিস্টেমের সুবিধে, এবং খুব ফ্র্যাকশন অফ সেকেন্ডে এগুলো ভার্চুয়াল ট্রান্সফার হয়ে যাচ্ছে।
এখানে মনে রাখতে হবে এই ইউপিআই পিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ইউপিআই পিনটা কিন্তু আমরা কখনোই কারোর সঙ্গে শেয়ার করব না। আর টাকা পেতে গেলে কিন্তু ইউপিআই পিনের প্রয়োজন হয় না। আপনি যখন পে অপশন, আমি আগে বলছিলাম যে আপনাকে একটা পে অপশনে দিল, আপনি পে অপশন টিপুন, আপনাকে তখন ইউপিআই পিন চাইবে। আপনি যখন ইউপিআই পিনটাও দিয়ে দিলেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকা বেরিয়ে যাবে। তো টাকা পেতে গেলে ইউপিআই পিনের প্রয়োজন হয় না, এটা মাথার মধ্যে একদম গচ্ছিত করে রাখুন যে আমরা কখনোই টাকা যখন রিসিভ করব, রিসিভ অপশানে বা টাকা রিসিভ করার কথা, তখন আমি কিন্তু ইউপিআই পিনের আমার প্রয়োজন হয় না। যে পাঠাচ্ছে তার দরকার হবে, আপনি রিসিভ করবেন আপনার দরকার হবে না। ব্যাংকিং সিস্টেমের এই যে পরিবর্তন, এই পরিবর্তনগুলো আসছে নিত্য নতুন এই সমস্ত সিস্টেম। আমরাও আমাদের সিনিয়র অফিসার্সরা আমরা রিজার্ভ ব্যাংকের সঙ্গে, তারপরে বিভিন্ন ব্যাংকের সঙ্গে মিটিং করছি, তাদের সঙ্গে তাদের বিভিন্ন আমাদের এই যে অবজারভেশন সেগুলো তাদের সঙ্গে শেয়ার করছি। তারাও চেষ্টা করছেন যে তাদের সিস্টেমের মধ্যে কিছু পরিবর্তন এনে, চেঞ্জেস এনে তারা সিকিউরিটি লেভেলটাকে যাতে আরো ভালো বাড়াতে পারেন। কিন্তু এটা আপনাকে মাথায় রাখতে হবে যে এই অপশনগুলো এগুলো কিন্তু ব্যাংকও জানে না, আপনার পিন ব্যাংক জানে না, আপনার ইউপিআই পিন ব্যাংক জানে না, এগুলো সিস্টেম জেনারেটেড হয়। অনেকে বলেন স্যার আমার তো এটা তো আমি বলিনি, কিন্তু ব্যাংকের এমপ্লয়ি ইভেন এই ভুল করে ফেলছেন, ব্যাংকের এমপ্লয়ি। এবং আমি বলি গত পরশুর একটি ঘটনা, একটি প্রাইভেট ব্যাংকের একজন কর্মচারী, একজন ভদ্রমহিলা, উনি একটা বিখ্যাত থালি কোম্পানি রেস্টুরেন্টে থালি অর্ডার করতে গেছেন, একটার সঙ্গে আর একটা ফ্রি, এবং সেখানে একটা ফোন নাম্বার আছে। উনি ফেসবুকে ওই থালির একটা দেখেছেন, একটার সঙ্গে একটা থালি ফ্রি, সেই অপশানে গিয়ে উনি ওনার টাকা খুইয়েছেন। উনি কিন্তু ব্যাংকের এমপ্লয়ি, উনি ব্যাংকিং সিস্টেম জানেন। উনি বলছেন আমি তো ওটিপি শেয়ার করিনি, কিন্তু উনি ওটিপি শেয়ার করেননি, কিন্তু নিজের অজান্তে উনি অ্যাপ ডাউনলোড করেছেন এবং সেই অ্যাপের মাধ্যমে ফ্রডস্টার তার ফোনের কন্ট্রোল নিয়েছে এবং ওটিপি যখন ওনার ফোনে ডেলিভারি হয়েছে ওই ওটিপিটা সে দেখতে পেয়েছে এবং ট্রানজাকশন করে নিয়েছে ভদ্রমহিলা। উনি জানিয়েছেন আমাদের যা সিস্টেম আছে সেই সিস্টেমের মাধ্যমে আমরা তার কাছে তদন্ত করছি। আর একটা ব্যাপার একটু আপনাদের বলে রাখা ভালো, যে দেখবেন এই সমস্ত ঘটনাগুলো যে হচ্ছে, এই সমস্ত ঘটনাগুলোতে সমস্ত পুলিশ ডিপার্টমেন্ট, শুধুমাত্র কলকাতা পুলিশ না, সমস্ত কমিশনারেট পুলিশ বিভিন্ন আমাদের দেশে এবং সারা পৃথিবীতেও যে সমস্ত পুলিশ দপ্তর আছে, তারাও কিন্তু এই মানুষকে সচেতন করা। কারণ এই সিস্টেমগুলো কিছুদিন আগেও ছিল না। আমরাও যখন আগে চাকরি প্রথম জীবনে কিন্তু এই ধরনের ব্যাংকিং ট্রানজাকশন দেখিনি। আমাদের সামনে তো একটা বিরাট পরিবর্তন হয়ে চলেছে। তো এইগুলো সঙ্গে আমাদেরকে মানিয়ে নিতে হবে, আমাদেরকে অ্যাকাস্টমড হতে হবে, আমরা ব্যবহার করতে করতে ইউজড টু হতে হবে। এইটা করতে গেলে আমাদের এই নলেজগুলো কিন্তু দরকার। এবং আমরা যে আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে, যারা আপনারা দেখছেন, আমি আশা করব আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদেরকে এই কথাগুলো দু একটি কথা আমরা তাদেরকে শেয়ার করবেন, তাদেরকেও বলবেন এই সমস্ত ব্যাপারগুলোতে সতর্ক থাকতে। বিশেষ করে বয়স্ক মানুষরা কিন্তু খুব সহজ লক্ষ্য, খুব ইজি টার্গেট এই সমস্ত জালিয়াতদের কাছ থেকে। কারণ কি, তারা এই ব্যাপারগুলো সম্বন্ধে ইউজ টু নন, তারা এই ব্যাপারগুলো সম্বন্ধে সরগর নন। তাদেরকে যেমন বলা হয় তারা বিশ্বাসও করেন খুব সহজে, এবং তারপরে তাদের অনেকেরই অর্থহানি হচ্ছে। আমাদের কাছে এই ধরনের ঘটনা আসছে, এই ধরনের কেস রিপোর্ট হচ্ছে এবং আমরা সেই সমস্ত অ্যারেস্ট করছি। কিছুদিন আগে আমরা একটা গ্যাং অফ ক্রিমিনালস অ্যারেস্ট করলাম, যারা জামতারা, এই আমাদের প্রতিবেশী রাজ্য, সেখানকার বাসিন্দা, কলকাতায় এসেছিল এবং এসে কলকাতার আশেপাশে আউটস্কার্টসে থেকে তারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছিল এবং এই ধরনের কিছু কেস আমাদের কাছে তখন রিপোর্ট হয়েছিল। কিন্তু সব থেকে বড় কথা যে সাবধানের মার নেই বলে একটি কথা আছে বাংলায়, সেই সাবধান আমাদেরকে থাকতে হবে। আর আমরা বিভিন্ন প্রজেক্ট এনেছি, বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে, শুধু আমরা না, আমি যেটা বলছিলাম যে বিভিন্ন দপ্তর তারা কেন করছে, কারণ এই সমস্ত ক্রিমিনালসরা কিন্তু কেউ আপনার কাছে এসে পৌঁছচ্ছে না, কেউ আপনার সামনাসামনি হচ্ছে না। এই অফেন্সগুলো, এই যে ভার্চুয়াল অনলাইন ট্রানজাকশনের যে সমস্ত অফেন্সগুলো,
এই সমস্ত ক্রিমিনালসরা যে ঘটনাই ঘটাচ্ছে তারা কিন্তু আপনার থেকে অনেক দূরে থেকে বসে আপনার ফোন বা আপনার সিস্টেমের অ্যাক্সেস বা সিস্টেমের কন্ট্রোল নিয়ে এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে। তাদের কিন্তু আপনার কাছে আসতে হচ্ছে না, আপনাকে ভয় দেখাতে হচ্ছে না, আপনার উপর বল প্রয়োগ করতে হচ্ছে না, কিছুই করতে হচ্ছে না, শুধু কিছু কথা এবং তাদের কাছে কিছু কি আছে, তাদের কাছে ফোন আছে, তাদেরও একটা ফোন আছে এবং কিছু ব্যাংক অ্যাকাউন্ট আছে বা কিছু ওয়ালেট আছে। সেই ওয়ালেট ব্যাংক অ্যাকাউন্ট এই সমস্ত তারা ওপেন করছে, ওপেন করে তারা এগুলো তাদের টুলস হিসেবে ইউজ করছে এবং আপনাকে চিট করছে। তো এইখানে খেয়াল রাখতে হবে যে সমস্ত আইডেন্টিটি এরা ইউজ করছে সেই সমস্ত আইডেন্টিটিগুলো কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দোজ আইডেন্টিটিস আর ফেক আর ম্যানুফ্যাকচার্ড আইডেন্টিটি, এবং সেই আইডেন্টিটি ইউজ করে তারা ফোন নাম্বার অ্যাকোয়ার করছে, তারা সিম অ্যাকোয়ার করছে, তারা ফোন কিনছে, তারা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করছে। সেখানে প্রত্যেকটা দপ্তর চেষ্টা করছে ওই সমস্ত তাদের যে লুফোলস গুলো আছে সেগুলোকে ব্লক করবার জন্য, কিন্তু তার মধ্যে ফাঁক ফোকর থেকে এরা বেরোচ্ছে এবং বেরিয়ে এই সুযোগটা তারা নিচ্ছে। এবং আমাদের কাছে যখন কেস রিপোর্ট হচ্ছে আমরা তখন যখন ক্রিমিনালকে ফিক্স আপ করছি, আসামি ধরতে যাচ্ছি, খুব সহজেই তো আমরা কেস রেকর্ড করতে পারি, আসামি ধরতে পারি, পুলিশের যা কাজ, কিন্তু করতে গিয়ে আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখছি যে যারা এই সমস্ত অপরাধ করছে তারা আইডেন্টিটি যেগুলো ইউজ করছে সেগুলো কিন্তু সমস্ত ভুয়ো বা জাল আইডেন্টিটি। সেই জন্য আমাদের এত করে আপনাদেরকে বোঝানো বলা, তাহলে কি হবে যে আপনারা এই ব্যাপারগুলো সম্বন্ধে সচেতন হবে। এই সচেতনতাই কিন্তু এই সমস্ত ক্রাইম, এই সাইবার অফেন্স, কারণ সাইবার অফেন্স এটা বিরাট একটা জগৎ। এই জগতের মধ্যে ব্যাংকিং ফ্রড এই বিরাট একটা জগৎ, কত রকম তার অ্যাসপেক্ট। আমি প্রতিদিন যদি আপনাদের বলতে হয় নতুন নতুন সমস্ত তথ্য আপনাদের কাছ থেকে আমরা শেয়ার করতে পারবো। আমরা অভিজ্ঞতাতে যেগুলো দেখছি, যেগুলো হলে আপনারা সাবধান থাকবেন, যেগুলো শুনবেন আপনারা বুঝতেও পারবেন। অনেকে এরকম হয়, এরকম ঘটনা ঘটছে যে অনেকে বলছে যে আমার স্যার টাকা চলে গেছে, এবং ডিস্ট্রেসড কলও যেমন আসছে সেরকম কিন্তু এরকম ঘটনা হচ্ছে, স্যার আমি জানতাম যে এটা ওই ফোন নাম্বার থেকে বা এই ধরনের চেষ্টা ছিল, আমি কিন্তু কোনো কিছু শেয়ার করিনি। এই ধরনের কলও কিন্তু আমরা পাই। তখন আমাদের ভালো লাগে যে এটা ভেবে যে এরা একজন সচেতন নাগরিক, উনি কিন্তু এই ব্যাপারগুলো ফলো করেন। দেখবেন ব্যাংক আপনাদের কাছে SMS পাঠাচ্ছে, ব্যাংক বিভিন্ন অ্যানিমেশন ফিল্ম বানাচ্ছে, আর রিজার্ভ ব্যাংক থেকে প্রিন্ট মিডিয়াতে, ইলেকট্রনিক মিডিয়াতে নানা রকম বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। সেখানে ফিল্ম স্টাররা বিভিন্নভাবে বিভিন্ন গল্পের মাধ্যমে, ফুটবলার, ক্রিকেটার, সমাজের সেলিব্রিটি, তারা মানুষকে সচেতন করার চেষ্টা করছেন যে কেন কিভাবে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি, কোন কোন জিনিসকে আমরা কোথায় আমরা রেসপন্স করব না, কোথায় আমরা সাবধান থাকবো। সকলের মিলিত প্রচেষ্টা এটাই, এই কারণেই যে এই যে অফেন্সগুলো হচ্ছে মোস্টলি কিন্তু ফেসলেস ক্রিমিনালস যারা, তারা এই অফেন্সগুলো করছে। সেই জন্য আমাদের কিন্তু এই উদ্যোগটা সমস্ত জায়গা থেকেই নেওয়া হচ্ছে, যাতে করে আপনারা সাবধান হতে পারেন। তাহলে আমি যে ঘটনাগুলো, কতগুলো ঘটনা আমি বললাম। প্রথম হচ্ছে আপনার কাছে কি কোনো ফোন কল আসতে পারে, ফোন কলে আপনার ব্যাংকের ডিটেলস জানতে চাইতে পারে। ব্যাংক থেকে কিন্তু ফোন করে কখনো এরকম ডিটেলস চাওয়া হয় না, এটা একদম মাথার মধ্যে আপনি ঢুকিয়ে রাখুন এবং খেয়াল রাখবেন যে ব্যাংক থেকে ফোন করে ডিটেলস চাওয়া হয় না। এই ধরনের ডিটেলস যদি কেউ চায় তাহলে বুঝতে হবে তার কোনো অসৎ উদ্দেশ্য আছে। নাম্বার 2 যেটা বলছিলাম যে KYC আপডেটের নামে আপনার কাছে SMS আসতে পারে, আপনার কাছে কল আসতে পারে যে আপনার ফোনের KYC ইজ নট আপডেটেড, আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার ওয়ালেট, পেটিএম ওয়ালেট, হোয়াট এভার ওয়ালেট, অনেক ওয়ালেট কোম্পানি আছে, তার ফোন ইজ নট, তার KYC ইজ নট আপডেটেড। আপনি যদি আপডেট করতে চান তো নিচের এই নাম্বারে যোগাযোগ করুন বা এই নাম্বারে ক্লিক করুন। এই ধরনের কোনো প্রপোজাল এলে কিন্তু বুঝতে হবে যে ওটা কিন্তু KYC আপডেটের সিস্টেম নয়। KYC আপডেট যদি সত্যি হয় আপনাকে ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে আপডেট করতে হবে, এবং অনলাইনে যদি আপডেট করতে হয় তাহলে কিন্তু প্রপার সাইটে ক্লিক করে সেখান থেকে সিস্টেম অনুযায়ী তারা বলবে, সে অনুযায়ী কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এই ধরনের যে কোনো ফোন নাম্বার থেকে SMS এলো বা যে কোনো ফোন নাম্বারে যোগাযোগ করে কিন্তু KYC আপডেট হয় না। ওয়েলএক্স বা এই ধরনের যে সমস্ত প্ল্যাটফর্ম যেখানে বিপণন বা কেনা বেচা হয়, সেই সমস্ত প্ল্যাটফর্মে যখন আমরা যোগাযোগ করব, সেই সমস্ত প্ল্যাটফর্মে যখন আমরা এই
কেনা বা বিক্রি এই সমস্ত কাজে যুক্ত হব, তখন কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। ওএলএক্স একটা খুব কমন ফ্রড হয় যে আপনি কোনো কিছু বিজ্ঞাপন দিলেন, বিজ্ঞাপন দেওয়ার সঙ্গে সঙ্গে সেখানে আপনাকে বললো যে একটা প্রপোজাল চলে এলো আপনার কাছে, আপনি সেটাকে অ্যাকসেপ্ট করলেন এবং আপনাকে বললো যে টাকা পাঠানো হচ্ছে, টাকা পাঠানোর নাম করে আপনার টাকা চলে গেল। এবং যে ও প্রান্ত থেকে আপনার কাছে নিজের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করবার জন্য অনেক সময় আর্মির ভেগ ধরে সে এই সমস্ত ঘটনাগুলো ঘটে। আর্মি ম্যান, আমরা বিশ্বাস করি যে আর্মি ম্যান, তার পোশাক পরা ছবি, তার কি সত্য কি মিথ্যা আমরা সেটা আদৌ যাচাই করা আমাদের স্কোপ নেই। সুতরাং ওই যেটাই পাচ্ছেন, যেটাই রিসিভ করছেন ফোনে বা হোয়াটসঅ্যাপে, সেটা যে সত্যি এর কিন্তু কোনো মানে নেই। তারপর আমি যেটা বললাম যে ফেসবুকে অনেক লোভনীয় অ্যাড আছে, এই সমস্ত অ্যাড আমরা দেখব, যাচাই করব, এবং অনেক সময় এই অ্যাডের মধ্যে মিথ্যে ভুল অ্যাপ এইগুলো থাকে। তারপরে বিপণন কোম্পানি, যেখানে আমরা ব্যাংকের তথ্য দিচ্ছি, বলে রাখা ভালো যে নির্ভরযোগ্য বিপণন কোম্পানি থেকে যখন কোনো আননোন হঠাৎ করে একটা অ্যাবসার্ড টাইপের একটা অফার আপনার কাছে দিল, তখন মনে রাখতে হবে যে এই ধরনের অফার কিন্তু সবসময় সঠিক হয় না, এর মধ্যে কিন্তু জালিয়াতির জাল লুকিয়ে আছে। আর কাস্টমার কেয়ার সার্ভিসের নাম করে কাস্টমার কেয়ার সার্ভিস যখন আমরা চাইছি, তখন সেই কাস্টমার কেয়ার সার্ভিসে আমরা ফোন করব। কখনোই কিন্তু গুগল সার্চ করে যে কাস্টমার কেয়ার সার্ভিস নাম্বার পাচ্ছি সেই নাম্বারে ফোন করে তাকে বিশ্বাস করে আমরা সমস্ত তথ্য দেব না। এই সমস্ত ব্যাপারগুলি যদি আমরা একটু খেয়াল রাখতে পারি, তাহলে আমরা কিন্তু নিজেদের ব্যাংক অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে পারবো। এবার আমি আপনাদের এই ফেস্টিভ্যাল, এই পুজো ফেস্টিভ্যাল যে আসছে, এই পুজো দিয়ে শুরু, পুজোর আগে এর আগে গেল যে বিশ্বকর্মা পুজো, তারপরে দুর্গা পুজো আসছে, তারপরে পরপর অনুষ্ঠান। আমরা এই সময়টা এখন থেকে ডিসেম্বর জানুয়ারি মাস অবধি আমাদের নানা রকম এই সমস্ত ফেস্টিভ্যাল, এবং এই ফেস্টিভ্যালের সময় আমাদের সকলেরই কেনাকাটা, ক্যাশ প্রয়োজন, নগদ তোলা, এটিএম থেকে তোলা, রেস্টুরেন্টে গিয়ে খাওয়া, বা আমরা যে কোনো অনলাইনে অর্ডার করে খাওয়ার আনানো, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আমাদের বেড়ে যায়। এই সমস্ত অ্যাক্টিভিটিস কিন্তু বাড়তে থাকে। তো আমরা অবশ্যই এগুলো করবো, আমাদের তো এগুলো জীবনের পার্ট, এগুলো আমাদেরকে করতে হবে, আমাদেরকে প্রয়োজন হয়, আমাদের এগুলোকে এই সিস্টেমের মধ্যে থাকতে হবে। কিন্তু এইগুলো করার সময় কিন্তু আমরা কতগুলো জিনিস খেয়াল রাখবো, কতগুলো অ্যাসপেক্ট আমরা খেয়াল রাখবো, যাতে আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারি, আমাদের ব্যাংক অ্যাকাউন্টকে আমরা সুরক্ষিত রাখতে পারি। তাহলে আমাদের এগুলো করতে কোনো অসুবিধা নেই, এগুলো আমরা করব। দেখুন, এই ক্যাশ আপনার প্রয়োজন হবে। আমরা যতই অনলাইন ট্রানজাকশন করি, যতই আমরা ওয়ালেট ট্রানজাকশন করি, যতই আমরা ডিজিটাল ট্রানজাকশন করি, ক্যাশ কিন্তু আমাদের সকলেরই প্রয়োজন হয়। এবং এখন ক্যাশের জায়গা কোনটা? ক্যাশ পেতে গেলে আমাদেরকে কি করতে হয়? আগে আমরা যেতাম কি, ব্যাংকে যেতাম, চেক দিতাম, উইথড্রয়াল স্লিপ দিতাম, সেখান থেকে টাকা তুলতাম। এখন আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এটিএম কাউন্টার থেকে ডেবিট কার্ডের মাধ্যমে ক্যাশ উইথড্রল করি। ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড। ডেবিট কার্ড কি? যে অ্যাকাউন্ট, ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি টাকা তুলবেন, ব্যাংক আপনাকে ডেবিট কার্ড দিল। এই ডেবিট কার্ডের মাধ্যমে আপনি যেমন ক্যাশ তুলতে পারেন, সেই ডেবিট কার্ডের মাধ্যমে আপনি অনলাইন ট্রানজাকশন করতে পারেন, অনলাইন পেমেন্ট করতে পারেন, টাকা এক জায়গা থেকে এক জায়গায় পাঠাতে পারেন, অনেক কিছু অ্যাক্টিভিটিস ওই ডেবিট কার্ড দিয়ে আপনি করছেন। আপনাকে ব্যাংকে যেতে হচ্ছে না, বা আপনাকে সামনাসামনি কোথাও যেতে হচ্ছে না, কোথাও সই করতে হচ্ছে না। ওই ডেবিট কার্ড দিয়ে কিন্তু সিস্টেম বা মেশিন আপনাকে চিনছে, ওই ডেবিট কার্ড আপনাকে রিপ্রেজেন্ট করছে। সুতরাং ওই ডেবিট কার্ডটা যদি, আপনার ডেবিট কার্ডটা যদি আমার কাছে আসে, মেশিন কিন্তু বুঝবে যে আপনি ট্রানজাকশন করছেন। আমি আপনাদের বোঝাতে পারলাম? এখানে কিন্তু আমি ব্যাংকে যাচ্ছি না, আমার ডেবিট কার্ড বা আপনার ডেবিট কার্ড, ওই কার্ডটা যার কাছে থাকবে সেই কিন্তু অ্যাকাউন্টের মালিক বলে প্রতিপদিত হবে। এবং আরেকটা জিনিস আপনাকে চিনবে, সেটা হচ্ছে ওই ডেবিট কার্ডের এগেনস্টে যে পিন নাম্বারটা আছে, সেই পিন নাম্বারটা কিন্তু লাগবে। তো কোনো আপনার ডেবিট কার্ডটা এবং পিন নাম্বারটা যদি কোনোভাবে অন্য লোকের হাতে চলে যায়, তাহলে তার ফল কি হতে চলেছে আপনি বুঝতে পারছেন? ফলটা হচ্ছে যে সে কিন্তু ওই কার্ডটা ইউজ করতে পারে, সেই কার্ডটা ইউজ করে সে টাকা তুলতে পারে,
সেই কার্ডটা ইউজ করে সে অনলাইন ট্রানজাকশন করতে পারে। ফরেন ট্রানজাকশন করলে সেক্ষেত্রে ওটিপিও লাগে না। সুতরাং ডেবিট কার্ডটা কিন্তু আপনাকে খুব সুরক্ষিত রাখতে হবে। আমরা যেমন ক্যাশ, ধরুন আপনার কাছে যদি 10,000 টাকা ক্যাশ থাকে, আপনি সেই ক্যাশটা সুরক্ষিত রাখেন, তো পকেটে রাখেন বা যেখানেই রাখেন, ঠিক জায়গায় যত্ন করে রাখেন, তালা বন্ধ করে। এই ডেবিট কার্ডটা সম্বন্ধে কিন্তু ব্যাপারেও কিন্তু আপনাকে ততটাই সচেতন হতে হবে। দিস ইজ প্লাস্টিক মানি, ইকুইভ্যালেন্ট টু মানি, অ্যাজ গুড অ্যাজ ক্যাশ। এই ডেবিট কার্ডের যে অ্যাকাউন্টের এগেনস্টে ওই ডেবিট কার্ডটা আছে, সেই অ্যাকাউন্টে যা টাকা আছে সব কিন্তু ওই ডেবিট কার্ডটার মাধ্যমে উইথড্র করে নেওয়া যায় বা ট্রান্সফার করে দেয়। সুতরাং আপনি যেমন আপনার ক্যাশ সম্বন্ধে সচেতন থাকেন, আমি আপনাদের কাছ থেকে করজোড়ে অনুরোধ করব এই ডেবিট কার্ড সম্বন্ধেও কিন্তু এইরকম ভাবেই আপনাকে সচেতন থাকতে হবে। ক্রেডিট কার্ড ইকুয়ালি, ডেবিট কার্ডের ক্ষেত্রে কি আপনার নিজের টাকা ব্যাংকে আছে, সেখান থেকে আপনি ইউজ করছেন, আর ক্রেডিট কার্ডের ক্ষেত্রে কি ব্যাংক আপনাকে ক্রেডিট দিচ্ছে, কিন্তু লায়াবিলিটি তো আপনারই। আমি একটা ব্যাংক থেকে 2 লাখ টাকার ক্রেডিট লিমিট নিয়ে একটা কার্ড নিলাম, তার মানে কি আমি যখন ওই কার্ডটা ইউজ করছি, আমার নিজের টাকা আমি ইউজ করছি না, আমি ওই ক্রেডিট আমাকে ব্যাংক দিচ্ছে সেই সময়কার জন্য 1 মাস, 50 দিন, 60 দিন, এক একটা ব্যাংকের এক রকম নিয়ম হে দিচ্ছে, কিন্তু আলটিমেটলি আমাকে সেই টাকাটা রিফান্ড করতে হবে, সেই টাকাটা আমাকে পে ব্যাক করতে হবে। তার মানে ওই যে ক্রেডিট আমাকে ব্যাংক দিল তার কিন্তু লায়াবিলিটি কিন্তু আমারই। সুতরাং ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড দুটোই কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ এবং তাকে সুরক্ষিত রাখতে আপনাকে হবে। তাহলে আপনি এই কার্ডের ব্যবহার সম্বন্ধে আপনাকে সচেতন থাকতে হবে। আমাদের যখন এটিএমে আমরা যখন টাকা তোলবার আমাদের দরকার হয়, আমি কতগুলো ঘটনা বা কতগুলো ছোট ছোট অ্যাসপেক্ট বলবো যেগুলো একটু মাথায় রাখবেন। যে আমরা যখন কার্ড অ্যাকাউন্টে টাকা তুলবো বা এটিএম কার্ড থেকে টাকা তুলতে যাব, কিছু কিছু এটিএম আছে যেখানে গার্ড থাকে। আপনারা দেখেছেন কলকাতা শহরে প্রচুর এটিএম কাউন্টার আছে। কিছু কিছু এটিএম সিঙ্গেল মেশিন থাকে, টেলারিং মেশিন, যেখান থেকে টাকা বেরোয়। কিছু কিছু এটিএম কিওস্ক আছে যেখানে একাধিক মেশিন আছে। তো সিঙ্গেল মেশিন বা একাধিক মেশিন যাই হোক না কেন, সেখানে কিন্তু আপনি কিছু জায়গায় কোনো জায়গায় গার্ড থাকে, কোনো জায়গায় আনগার্ডেড থাকে। আমি আপনাদেরকে সাজেশন এটা আপনাদেরকে অ্যাডভাইস করতে পারি যে চেষ্টা করুন গার্ডেড এটিএম থেকে টাকা তুলতে। ম্যানড এটিএম যেখানে রক্ষী আছে, এরকম রক্ষীযুক্ত এটিএম এ আপনারা চেষ্টা করুন। কারণ আমি পরে আসছি যে কেন আনগার্ডেড এটিএম কেন ভালনারেবল, আনগার্ডেড এটিএম থেকে আপনাদের কি কি ক্ষতি হতে পারে, কেন আপনাদেরকে আনগার্ডেড এটিএম আমি এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছি। যখন আপনি এটিএম এ যাবেন, দেখবেন যে অনেক সময় এটিএম এ কিউ থাকতে পারে, 1 বাই 1 আপনি গেলেন, একসঙ্গে একাধিক লোক এটিএম এর মধ্যে ঢুকে পড়লো। আপনি এটিএম এ টাকা তুলতে গেলেন, আপনার কোনো প্রবলেম হচ্ছে, তখন সঙ্গে সঙ্গে 2-3 জন এসে গেল, আপনাকে হেল্প করবো। মোস্টলি কিন্তু আমি দেখেছি আমাদের কাছে যে সমস্ত ঘটনা হয় বা রিপোর্টেড হয়, সেখানে বয়স্ক মানুষরা কিন্তু এই ধরনের প্রতারণার খুবই শিকার হন। বয়স্ক মানুষরা তখন হয়তো এই ব্যাপারটা সম্বন্ধে অতটা সরবরাহ নন, কিছু একটা সিস্টেমে কোথাও একটা প্রবলেম হলো, সঙ্গে সঙ্গে উনি ঘাবড়ে গেলেন, ওনাকে হেল্প করবার আছিলায় কি করলো, কেউ এগিয়ে গেল, কেউ পেছন থেকে শোল্ডার সার্ফিং আমাদের পরিভাষায় আমরা বলি, মাথা আপনার ওপর থেকে মাথা এরকম ঝুঁকিয়ে পিন নাম্বারটা আপনার দেখে নিল। পিন নাম্বারটা দেখে নেওয়ার পরে দেখি আপনার কার্ডটা দেখি, স্যার আপনাকে আমি হেল্প করছি বলে আপনার হাত সাফাই করে কার্ডটা চেঞ্জ করে নিল। পিন নাম্বারটা জেনে নিল, কার্ডটা চেঞ্জ করে নিল, পেছনে একজন দাঁড়িয়ে আছে, তাকে কার্ডটা পাস অন করলো, অন্য একটা কার্ড একই রকম দেখতে আপনাকে দিয়ে দিল। আপনি পকেটে রাখবেন, বললেন না স্যার এটা আপনার এখানে কোনো প্রবলেম হচ্ছে, আপনি ব্যাংকে যোগাযোগ করুন, আপনার কিছু একটা সমস্যা হয়েছে কার্ডে। আপনি একটু ঘাবড়ে গেলেন, ঘাবড়ে গিয়ে আপনি ওখান থেকে বেরিয়ে এলেন, এসে আপনার ফোনে SMS আসছে যে আপনার টাকা উইথড্রল হচ্ছে। হতে হয়ে গেল 1 কিলোমিটার দূর থেকে কোনো জায়গা থেকে আপনার অ্যাকাউন্টে টাকা উইথড্রল হয়ে যাচ্ছে। এই ধরনের ঘটনা রিপোর্ট হয়। তো এইটা অ্যাভয়েড করার কি, এইটা কিন্তু গার্ডেড এটিএম এর সম্ভাবনা কম। সেই জন্য আমি গার্ডেড এটিএম এর, বিশেষ করে বয়স্ক মানুষদের কাছে আমি অনুরোধ করবো। আর এটিএম এ সবসময় চেষ্টা করবেন যে কোনো অজানা মানুষের, আননোন লোক কে এসেছে তাকে চিনি না, যদি সিকিউরিটি পার্সন থাকে ফ্রম দ্য ব্যাংক,
তাহলে তো তার একটা ইউনিফর্ম থাকবে, তার একটা আইডেন্টিটি থাকবে, নাম লেখা থাকবে, তাকে আপনি বলতে পারবেন যে এই লোকটি আমাকে বলেছিল, এই লোকটি আপনাকে আমাকে হেল্প করে। কিন্তু একটা আননোন লোক আপনাকে হেল্প করতে গেল, গিয়ে আপনার কার্ডটা নিয়ে নিল, আপনার পিন জেনে নিল, অন্য জায়গা থেকে টাকা তুলে নিল, তারপরে আপনি আর লোকটাকে চিনতে পারবেন না, সেই লোকটাকে আপনি আর দেখতেও পাবেন না। শুধু টাকা তুলে করে এবার একটা হয়তো তার ছবি পড়া যাবে, এখনকার সময় তো আরো সুবিধা হয়েছে, মুখে একটা মুখোশ, রুমাল বেঁধে নানা রকম সেটা প্রয়োজনও আছে, কিন্তু সেই সুবিধাটা ওরাও নিচ্ছে, নিয়ে এবার আপনাকে আপনার অ্যাকাউন্টের টাকা আত্মসাৎ করে চলে। তো যেটা বলছিলাম যে যখন দেখবেন যে অ্যাকাউন্ট ওখানে ভিড় আছে, তো সেখানে সেই এটিএম একটা মেশিনে একজন লোকই থাকবে। হ্যাঁ, হতে পারে একটা কিওস্কে 3টে মেশিন আছে, 3টে মেশিন, 4টে মেশিন, 5টা মেশিন থাক না, প্রত্যেক মেশিনে একজন করে লোক থাকবে। এবং কেউ আপনাকে হেল্প করতে হলো, পেছন থেকে কিছু সাইড থেকে হেল্প করার সুযোগ নিচ্ছে, হেল্প করে আপনার সবকিছু জানার চেষ্টা করছে, সেখানে কিন্তু সাবধান হয়ে যান। আর কার্ডটাকে কিন্তু কখনো হাতছাড়া করা যাবে না। আমরা যেমন ক্যাশ যার কাছে পাওয়া যাবে ক্যাশ তারই, কার্ডটাও কিন্তু যদি আপনার হাতছাড়া হয়ে যায়, সেই কার্ডটা থেকে অনেক কিছু হতে পারে, মুহূর্তের মধ্যে কার্ডটাকে কপি হয়ে যেতে পারে। মেশিন আছে, সেই মেশিনের মধ্যে দিয়ে একবার সোয়াইপ করলে কার্ডের পেছনে যে ম্যাগনেটিক স্ট্রাইপ থাকে, সেখানে আপনার সমস্ত ডেটা আছে, সেই ডেটা কিন্তু কপি হয়ে যাচ্ছে, সেই কপি অন্য কার্ডে সেটাকে ক্লোন কার্ড তৈরি হচ্ছে। আমাদের রিসেন্টলি আমাদের অ্যারেস্ট করা আছে, গয়া থেকে একটা গ্যাং কলকাতায় এসে ঢুকেছিল, তারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছিল, আমরা খবর পেয়েছি এবং তারপরে কিছু লোককে অ্যারেস্ট করেছি। তাদের কাছ থেকে ধরনের অনেক ক্লোন কার্ড, কপি কার্ড আমরা রিসিভ পেয়েছি, তাদের কাছ থেকে সিজার হয়েছে। তো এখানে আপনাদেরকে সাবধান থাকতে হবে। আর ভুলেও কোনো আননোন লোককে কার্ড হ্যান্ড ওভার করবে না। দেখি আপনার কার্ডটা দেখি, আচ্ছা কার্ডে কি প্রবলেম হচ্ছে বলে কাছিলায় আপনার কাছে কার্ডটা নিল এবং হাত সাফাই করে আপনাকে অন্য একটা কার্ড ফেরত দিল, আপনি খেয়াল করলেন না, রেখে দিলেন উপকারটা, কিন্তু আসল কার্ডটা কিন্তু ও নিয়ে চলে গেল। সুতরাং কার্ড কিন্তু হাতছাড়া করা যাবে না। কার্ড নিয়ে যখন বেরিয়েছেন তখন কার্ডটা নিয়ে বাড়িতে ফিরতে হবে এবং সুরক্ষিত জায়গায় রাখতে হবে। বাড়ি থেকেও ঘটনা ঘটতে পারে, অনেকে বলছেন যে স্যার আমি বুঝতে পারছি না, আমার অ্যাকাউন্ট থেকে টাকা উঠে যাচ্ছে, আমি দেখছি প্রায় 2 মাস 3 মাস ধরে এই ধরনের ঘটনা ঘটছে, আমার অ্যাকাউন্ট থেকে ধীরে ধীরে টাকা উঠে যাচ্ছে, কিন্তু কার্ড তো আমার কাছেই থাকে। আমি কোথায় কার্ড রাখেন? আমি ড্রয়ারের মধ্যে রাখি। তো দেখা যাচ্ছে একটা পার্টিকুলারলি একটা সময় তার বাড়িতে কেউ একটা আসছে, তারই পরিচিত বা কেউ কার্ডটা পেয়ে যাচ্ছে, এবং ভদ্রলোক কার্ডের পিন নাম্বার ভুলে যান বলে পিন নাম্বারটা কোথাও একটা লিখে রেখেছে, সেই পিন নাম্বারটা সে জেনে গেছে, এবার সে কার্ডটা নিচ্ছে, টাকাটা তুলছে, আবার কার্ডটা ঠিক জায়গায় রেখে দিচ্ছে। এই ধরনের ঘটনা হতে পারে। তো কার্ডটাকে আপনাকে বাড়িতে রাখতে গেলে সুরক্ষিতভাবে রাখতে হবে, আলমারির মধ্যে তালা বন্ধ করে রাখুন, যেখানে আপনি ছাড়া অন্য কোনো লোকের অ্যাক্সেস থাকবে না। এবং যদি কার্ডটা সে পায়, তাহলে পিনটা যাতে না পায় সেই ব্যবস্থাটাও কিন্তু আপনাকে করতে হবে। ব্যাংক ওই জন্য বারবার করে বলছে যে আপনি পিন কখনো কোথাও লিখে রাখবেন না। কোথায় রাখবেন? এইখানে মেমোরিতে একটা 4 ডিজিট নাম্বার, হ্যাঁ হতে পারে আপনার 6খানা কার্ড আছে, 8খানা কার্ড আছে, 10খানা কার্ড আছে, হতে পারে। আমি 10খানা কার্ডের জন্য 10খানা পিন, তো আপনি কোন কার্ডের কোন পিন তো মনে থাকবে না, থাকা সম্ভব নয়। তাহলে সেভাবেই সেটাকে সুরক্ষিত জায়গায়, যদি সেখানে একান্তই লিখে রাখতে হয়, তাহলে তাতে সেখানে যেন কারো অ্যাক্সেস না থাকে। অনেকে মোবাইলে রেখে দেন, ভুল করে মোবাইলে রেখে দেন, মোবাইলে সেভ করে রেখে দিলেন কার্ডের নাম্বার, পিন নাম্বার। ওই কার্ডটা যার হাতে পড়লো, মোবাইলটাও যদি তার হাতে পড়ে, মোবাইলটা যদি সে খুলতে পারে, তাহলে তো পিনটা পেয়ে যাবে। সুতরাং পিন রাখার একমাত্র জায়গা হচ্ছে মেমোরি। এবং যদি একান্তই আপনার মেমোরিতে হয়তো রাখতে পারছেন না, অনেকগুলো কার্ড আছে, আমি তো বলবো যে আপনি একটা পিন ইউজ করুন। আপনার কাছে যদি 8টা কার্ড থাকে, আপনি একটা পিন ইউজ করুন না কেন, একটা পিন তো মনে রাখতে পারবেন। এবং সেই পিনটা যেন কখনোই কোনো সহজ সরল পিন না হয়, মানে আপনার ইয়ার অফ বার্থ না হলো, বা আপনার সন্তানের বা আপনাদের বিবাহবার্ষিকী বা বিয়ের বছর যেন না হয়, এমন একটা রাখুন যেটা অন্য কেউ গেস করতে পারবে না। তাহলে কার্ডটা পেলে, এরকম অনেক আমি দেখেছি, অনেক ঘটনা, যে কার্ডটা যে পেয়ে গেছে, পিন নাম্বার দিয়েছে 1 2 3 4, সেটা টাকা তুলে নিচ্ছে। তো এই সমস্ত ছোট ছোট ব্যাপারগুলো একটু যদি আপনারা সচেতন থাকেন, তাহলে কিন্তু এই ঘটনাগুলো আপনারা আটকাতে পারবেন, আপনাদের এই ক্ষতি আপনারা আটকাতে পারবেন। আর একটা জিনিস আমি বলবো, যে যখন আপনারা ইউজ করছেন, পিনটা যখন দিচ্ছেন, ধরুন রেস্টুরেন্টে আপনি খেতে গেছেন,
আপনার ফ্যামিলি নিয়ে আপনি রেস্টুরেন্টে গেছেন, রেস্টুরেন্টে গিয়ে আপনি এবার পেমেন্ট করছেন, বিল এলো আফটার ইউর ডিনার বা লাঞ্চ, বিল এলো, বিল আসার পরে আপনি এবার কার্ড থেকে পেমেন্ট করছেন। এই যখন পেমেন্টটা করছেন তখন কিন্তু আপনার কাছে একটা রেস্টুরেন্ট বা আপনার কাছে একটা মেশিন নিয়ে আসছে। সেই মেশিনে বললো স্যার আপনি প্লিজ পুট ইউর পিন নাম্বার। তা এই পিন যখন আপনি ওখানে পুট করছেন তখন কিন্তু আপনি আপনার এই হাতটা সিল হিসেবে ইউজ করুন। ট্রাই টু কভার দ্য পিন, যাতে এই পিনটা কেউ দেখতে না পায়। এতে লজ্জার কিছু নেই। আমি নিজেকে সুরক্ষিত থাকবো তাতে অনেকে ভাবে কি আছে, আমি তো পিন যেরকম চোখের সামনে যদি দিই, তাহলে সে বললো না পিনটা তো আপনার স্যার কাজ হলো না, ঠিক আছে দেখি এটা অন্য মেশিনে যাও, আপনারা উঠতে ইচ্ছে করলো না, কার্ডটা তাকে দিয়ে দিলেন, ব্যাস, আর কিছু করতে হবে না। সেই কার্ডটা গিয়ে আপনার চোখের অলক্ষ্যে যেই মুহূর্তে কার্ডটা গেল, সেই কার্ডটা কোনো একটা সোয়েপ মেশিনে একবার জাস্ট সোয়েপ করে দিল, তা আপনার কার্ডটা কিন্তু কপি হয়ে গেল, পিন স্যার দেখে নিয়েছে এবং তারপরে একটা ক্লোন কার্ড বানিয়ে টাকা তোলা কয়েক মুহূর্তের ব্যাপার। সুতরাং এই কোথাও যখন আপনি যাচ্ছেন পুজোর সময় বা অন্য কোনো সময় বলবো শপিং মলে, তখন কিন্তু কার্ডটা চোখের সামনে থেকে যাতে কোথাও না যায়। যে এই সিস্টেমে কাজ হচ্ছে না, এরকম ইনফরমেশন আমরা পেয়েছি বিভিন্ন মার্কেট প্লেসে, সে এই কার্ডটা ইনফরমেশন এখানে কাজ হচ্ছে না, আমাদের ফার্স্ট ফ্লোরে যেতে হবে। আপনি বলেন না আমি আর যাচ্ছি না, ঠিক আছে আপনি ভাই করে আনুন। এই যখনই চোখের সামনে থেকে আপনার কার্ডটা যাচ্ছে, কার্ডটা কিন্তু কপি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। সুতরাং কার্ড কিন্তু চোখের সামনে থেকে ছড়ানো যাবে না। এটিএম কার্ডের ক্লোনিং এর বিভিন্ন ঘটনা আপনারা কাগজে পড়েছেন। বিভিন্ন গ্যাং, দিল্লি, জামতাড়া ও এই সমস্ত জায়গার গ্যাং এখানে কাজ করে, কপি কার্ড করে। গয়া বিহারের এখানকার এই সমস্ত অফেন্ডাররা আসে কলকাতায়, বা কলকাতার বাইরে থেকেও দিল্লিতে বসে এই ধরনের আমরা অনেক ক্ষেত্রে অ্যারেস্ট করেছি, সেখানেও দেখছি। তো এখানে কি হচ্ছে, এখানে এই কার্ড যখন আপনি এটিএম স্লটে ঢোকাচ্ছেন, কোনো এটিএম স্লটে ঢোকাচ্ছেন, তখন কিন্তু কার্ডটা কপি হওয়ার সম্ভাবনা থাকছে। আর পিনটা দেখবার জন্য একটা ক্যামেরা কোথাও একটা লুকিয়ে বসানো আছে, সেখান থেকেও কিন্তু ও পিনটা দেখে নিতে হবে, ক্যামেরাতে পিনটা ক্যাপচার করছে, এবং আপনি কার্ডে যে স্লটে এটিএম কার্ডটা ঢোকাচ্ছেন, ওটার যে ম্যাগনেটিক স্ট্রাইপের যে ডেটা সেখানে কিন্তু কপি হচ্ছে। স্টোরেজ আছে, সেই স্টোরেজ নিয়ে সে সেখান থেকে টাকা বার করে নিচ্ছে এবং কপি কাট করে টাকা বার করে নিচ্ছে, পিনটা কিন্তু ওখান থেকে ক্যাপচার করে নিচ্ছে। তো সেখানেও আপনাকে আনম্যান্ড এটিএম এ এটা সম্ভব, কারণ আনম্যান্ড এটিএম এ সে ওই স্কিমিং ডিভাইসটাকেও লাগিয়ে চলে যেতে পারবে, এবং সারাদিনে যা কার্ড ইউজ হলো তার কপি হয়ে গেল, রাত্রিবেলা সে ডিভাইসটা খুলে নিয়ে গিয়ে ও নতুন করে ক্লোন কার্ড বানালো, আপনি জানতে পারলেন না, আপনার কার্ডের কপি হয়ে গেল, আপনি কলকাতায় বসে আছেন, দিল্লি থেকে আপনার টাকা উঠছে। এই ধরনের অফেন্ডারের জন্য আমরা ফরেন ন্যাশনালস, রোমানিয়ান, নাইজেরিয়ান এই সমস্ত অ্যারেস্ট করেছি, ইন্ডিয়ান কিছু লোকও তার মধ্যে জড়িত। তো এটা কিভাবে এড়ানো যেতে পারে? এটা এড়ানোর জন্য যে স্লটে আপনি টাকাটা ঢুকছেন জাস্ট একটু পুশ করে দেখে নিন, যদি বাইরে থেকে কোনো ডিভাইস ওখানে অ্যাটাচ করা থাকে তাহলে কিন্তু বোঝা যাবে। এরকম ঘটনাও আছে, গড়িয়াহাটেরই ঘটনা আমি বলবো, একজন সুসচেতন ভদ্রলোক আমাদের নজরে এনেছিলেন, উনি নিজে এটা দেখতে গিয়ে দেখছেন আরে স্লট তো খুলে হাতে চলে এলো। অরিজিনাল স্লটটা কিন্তু কোনোভাবেই আপনি নাড়াতে পারবেন না, কিন্তু ওর উপরে একটা অ্যাটাচমেন্ট, সিমিলার লুকিং একটা অ্যাটাচমেন্ট ওর উপরে যদি লাগিয়ে রাখা হয়, সেটা কিন্তু আপনি বেরিয়ে আসবে হাতে। ওটা তো আঠা দিয়ে লাগিয়ে রাখবে, চিপকানো হয়েছে এই ব্যাপারটাকে। তো এটা গার্ডেড এটিএম এ কিন্তু সম্ভব নয়, সেই জন্য আমি বলছিলাম যে গার্ডেড এটিএম ইজ প্রেফারেবল। তো এই কার্ড সম্বন্ধে আমরা যে ঘটনাগুলো বললাম, এই সমস্ত ব্যাপারগুলো আপনারা একটু মাথায় রাখবেন, আর কার্ডটাকে সুরক্ষিত রাখবার চেষ্টা করবেন, কার্ডটা যাতে অন্যের হাতে না যায়। কার্ডকে হাতছাড়া করা যাবে না, কার্ড হাতছাড়া করলে কিন্তু বিপদ আছে, কার্ডকে হাতছাড়া করা যাবে না। আর পিন নাম্বারটা যেটা বললাম, পিন নাম্বার লিখে না রেখে পিন নাম্বারটা মেমোরিতে রাখার চেষ্টা করুন, যত কার্ডিও মেমোরিতে রাখার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনি সুরক্ষিত থাকতে পারবেন। সামনের পুজোর দিনগুলো সকলের খুব ভালো কাটুক, আমি এটাই ভগবানের কাছে প্রার্থনা করব।
আমাদের তো পুজো আসছে মানে আমাদের তো নানা রকম অ্যাক্টিভিটিস, নানা রকম কাজকর্ম, আমাদের ডিউটি থাকবে, সবাই ব্যস্ত থাকবো। আর তার মধ্যেও আমাদের ব্যাংক জালিয়াতি সম্বন্ধে কোনো যদি তথ্য আপনি দিতে চান, আমাদের ফোন নাম্বার হচ্ছে 8585063104, 8585063104, 24/7 এখানে ম্যান করা হয়। এই ধরনের ভার্চুয়াল ট্রান্সফার যখন হচ্ছে সঙ্গে সঙ্গে আমাদেরকে জানান, আমরা চেষ্টা করব যে সেই সমস্ত যেখানে টাকাগুলো ট্রান্সফার হয়ে গেছে সেখানে যোগাযোগ করে আপনার টাকা ব্লক করতে। কিছু কিছু ক্ষেত্রে আমরা সফল হই এবং টাকা ফেরত করতে পারি, সব ক্ষেত্রে হওয়া যায় না, কারণ আমাদের অনেক পরে যদি ইনফরমেশন আসে সেক্ষেত্রে মুশকিল। এখানে কোনো নির্দিষ্ট টাইম নেই, কিন্তু যত তাড়াতাড়ি আপনি জানাবেন, যেমন গোল্ডেন আওয়ার বলে যে ব্যাপারটা থাকে, যে শরীর অসুস্থ হলে কত তাড়াতাড়ি হসপিটালে গেলে আপনার একটা সার্ভাইভেবলের সুযোগ থাকে, সেই রকম কিন্তু এইখানটাও ব্যাপারটা তাই। যত তাড়াতাড়ি আপনি আমাদেরকে জানাতে পারবেন, আমরা তত তাড়াতাড়ি ইন্টারসেপ্ট করব এবং চেষ্টা করব আপনার অর্থকে সুরক্ষিত রাখবার। তারপরে তো ইনভেস্টিগেশন, অ্যারেস্ট, সে সমস্ত কোর্ট প্রসিডিওর, লিগ্যাল লং রান সমস্ত প্রসেস আছে, সেটা পরের কথা। কিন্তু প্রাইমারিলি কিন্তু এটা আপনাদের করলে, ওই যে নাম্বারটা বললাম সেখানে আপনারা যদি আমাদের ইন্টিমেশন দেন, তাহলে কিন্তু আপনারা সুরক্ষিত থাকবেন। চেষ্টা করবো আমরা আমাদের তরফ থেকে, সমস্ত এফোর্ট দিয়ে আমরা এফোর্ট আমরা দেবো। আর ব্যাংকিং সিস্টেমে তো রুল আছেই যে যদি আপনার টাকা যদি আপনার এইভাবে চলে যায়, আনঅথরাইজ ট্রানজ্যাকশন মানে যে ট্রানজ্যাকশনটা আপনি করেননি, আপনি মনে করছেন আপনি করেননি, আনঅথরাইজ ট্রানজ্যাকশন যদি সত্যি সত্যি হয়, মানে আপনি ট্রানজ্যাকশনটা অথরাইজ করেননি, ওটিপি দেননি, ওটিপি কোনোভাবে ওটিপি ছাড়াই আপনার ট্রানজ্যাকশনটা হয়েছে, আপনার কাছে ওটিপি এলো, ওটিপি ফার্স্টটা জেনে নিল, দ্যাট ইজ নট আনঅথরাইজ ট্রানজ্যাকশন। তারপরে সামহাউ ইউ আর অথরাইজিং দি ট্রানজ্যাকশন বাই ট্রিক, কাস্টমার ফার্স্টার ওটা করাচ্ছে। তো সেই সমস্ত ক্ষেত্রে আপনাকে বাই 72 আওয়ার্স, উইদিন 72 আওয়ার্স আপনাকে পুলিশকে জানাতে হবে এবং ব্যাংকে জানাতে হবে। আরবিআই রুল আছে, সেক্ষেত্রে আপনি টাকা রিফান্ড পাবেন। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করছি আপনাদের পুজোর দিন, উৎসবের সময়গুলো আনন্দে কাটুক, বিপদ না আসুক, সকলে সুরক্ষিত থাকুন, এই ছোট ছোট নিয়মগুলো মেনে চলার চেষ্টা করুন। আর যদি একান্তই দুর্ঘটনা ঘটে, নাম্বার দিলাম, সেখানে যোগাযোগ করুন। সকলে আনন্দে থাকবেন, ভালো থাকবেন, পুজো সকলের ভালো থাকুক, কাটুক। নমস্কার।